হ্যালো। থ্যাংক ইউ আসাদ ভাই এবং আইবি চট্টগ্রামকে আমাকে প্রেজেন্টেশনের সুযোগ দেওয়ার জন্য। আমাকে বলা হয়েছে যে দুইটা সেশনে মাইক্রোফোন লাগবে, শোনা যাচ্ছে না। আমাকে বলা হয়েছে যে দুই হ্যালো 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 আমাকে বলা হয়েছে যে দুইটি সেগমেন্টে প্রেজেন্টেশনটা করার জন্য, যাতে 1.5 ঘন্টা সময় আমি নিতে পারি এবং মধ্যে একটা হয়তো বা ব্রেক দেবে। তো প্রথম পার্টে আমি হচ্ছে এই যে আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, এটা সাউন্ড ক্লিয়ার না, তো সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইন। তো এই বিষয়টা আসলে কি এবং কিভাবে আমরা করতে পারি আর্কিটেক্টরা, এই বিষয়টা নিয়ে কথা বলবো। পরে কিছু এক্সপেরিমেন্ট বা এটা নিয়ে আসলে কি কি করা যেতে পারে সেই বিষয়। তো যেহেতু বিষয়টা অনেক বড়, আমি ট্রাই করব যে জাস্ট বিষয়গুলোকে একটু টাচ দেওয়ার জন্য যে কিভাবে আমরা করতে পারি। শোনা যাচ্ছে না কিছু? বাংলাদেশে এই এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইন নিয়ে আইআইবি প্যানেলে এটা আমার প্রথম প্রেজেন্টেশন। বাট যদি ডিপার্টমেন্টাল বলি কিংবা বাইরের দেশে বলি, অনেকগুলো করেছি, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ইউকে। বাট বাংলাদেশে এটা নিয়ে একটু প্রথম কথা বলতে যাচ্ছি। আমার আসলে ব্যাকগ্রাউন্ড যেটাতে এনভায়রনমেন্টাল ডিজাইন নিয়ে আমি কাজ করি। আর এই বিষয়টা যদি একটু দেখি, এনভায়রনমেন্টাল ডিজাইনের মাঝে একটা ওয়ার্ড নতুন অ্যাড করা হয়েছে, এক্সপেরিয়েন্স, যেটাকে আমরা বলছি এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইন। এবং এই ডিজাইনটা কিভাবে আমাদের আর্কিটেকচারাল ডিজাইনের ক্ষেত্রে কিভাবে সাইকোলজিক্যাল হেলথ এগুলোতে ফিডব্যাক দেয় ওয়েলবিং এ, সেই বিষয়টা নিয়ে আমার কাজ করা। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি মেলবোর্ন স্কুল অফ ডিজাইন, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন। এটি মেলবোর্ন স্কুল অফ ডিজাইন, লাস্টের ছবিটাতে আমি দাঁড়িয়ে আছি, যেখানে আমার দীর্ঘ প্রায় 3.5 বছর কেটেছে আমার এই পিএইচডি এই বিষয়টা নিয়ে। তো এবং এখানে কিছু বইয়ের ছবি দিয়েছি, যে বইগুলো হচ্ছে আমাকে অনেকবার পড়তে হয়েছে এই এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইন এই বিষয়টা জানার জন্য। মূলত কগনিটিভ সায়েন্স বা নিউরো আর্কিটেকচার যেটা বলি, সেটার সাথে এই এক্সপেরিয়েন্স ডিজাইনটা রিলেটেড, যে কারণে হিউম্যান ব্রেন নিয়ে আমাকে অনেকদিন পড়তে হয়েছে। এনভায়রনমেন্টাল বিষয় এটা আমরা মনে হয় যে সবাই জানি যে এনভায়রনমেন্টাল ডিজাইনটা কি, কিন্তু কিভাবে এর সাথে হিউম্যান এক্সপেরিয়েন্সকে অ্যাড করা যায়, সেটা মূল টার্গেট ছিল। যে আমরা কিভাবে আর্কিটেকচারে বা বিল্ড এনভায়রনমেন্টে এই বিষয়টি নিয়ে কাজ করতে পারি। এবং এই এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ইএইচডি যেটা, এটা আমার একটা সৌভাগ্য হয়েছিল যে এই টার্মটা এখন প্যাটেন্ট হিসেবে আমার নামে রেজিস্ট্রেশন করা। মানে এই টার্মটার যদি আমি বলি যে এটার প্রথম ম্যাথোডোলজিক্যাল ফ্রেমওয়ার্ককে ডেভেলপ করেছে, সেটা আমার সৌভাগ্য হয়েছে যে সেটাতে আমি রেজিস্ট্রি করতে পেরেছি। তো প্রথমেই যে জিনিসটা আসবো যে কেন আসলে এটা করা হচ্ছে, যে আমরা এভাবে আমাদের আরবান ডিজাইন গুলো করে আসছি। আমরা হাউজিং করছি, অনেক বড় বড় বিল্ডিং বানাচ্ছি, এবং সেই বিল্ডিং গুলো যখন বানাচ্ছি আমি কিছু জাস্ট স্টোরি লাইন বলতে চাচ্ছি। প্রথম ছবিটা একটু দেখেন, যে আমরা তো একটা ইনডোর এনভায়রনমেন্টে সবসময় কি করি, জানলা দিই। আবার জানলাটাকে আমাদের দেশের কনটেক্সটে পর্দা দিয়ে ঢেকে ফেলতে হয় বিকজ অফ প্রাইভেসি কিংবা ধুলাবালি। কিন্তু আমরা কিন্তু আর্কিটেকচারাল ডিজাইন যখন করি, আমরা দরজা, জানলা, ইভেন ম্যাক্সিমাম ক্ষেত্রে হিসাব করি যে কত স্কোয়ার ফিটের রুম বা কেমন কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। এই যে পরের ছবিটা দেখেন, কিচেনের আর্কিটেক্টটা ডিজাইন করে গেছে, কিন্তু যে ইউজার দেখা যাচ্ছে যে সে এমন জায়গাতে তার অ্যাক্সেসরিজ গুলো রাখতে হচ্ছে সে জায়গা নাই, যে দরজার সামনেই দিয়েছে। আবার টয়লেট দেখেন, আমাদের মিডল ইনকাম হাউস হোল্ডের যে টয়লেট গুলো দেখি, যে উপরে পর্দা লাগায় রাখতেছে।
বিকজ অফ প্রাইভেসি। মধ্যে দিয়ে কলাম চলে যাচ্ছে, ইভেন টাইলস যেগুলো ইউজ করতেছি, হয়তো বা অনেক ক্ষেত্রে আমরা মনে করতেছি না আমরা তো ফাংশন সলভ করতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ইউজার ফিডব্যাক হচ্ছে কিনা বা হিউম্যান এক্সপেরিয়েন্স থেকে ডিজাইনগুলো করা হচ্ছে কিনা সেটার ফিডব্যাক আমরা আসলে নেই না। এবারে আরো কিছু ছবিতে আমাদের তো এখন জায়গার এত শর্ট যে বারান্দা দিতে পারি না। প্রথম ছবিটা দেখেন যে বারান্দা দেওয়া হয়েছে, কিন্তু এখানে দেখেন মাল্টি অ্যাক্টিভিটি চলছে, স্টোরেজ থেকে শুরু করে সবকিছু। তারপরে ফার্নিচার রাখছে, জানলা দরজা এই বাসায় সব আছে, কিন্তু ঢেকে রাখতে হয়েছে বিকজ অনেক বেশি ধুলা আসে এই বাসাতে। এই লাস্টের ছবিটা দেখছেন সেটা আমার বাড়ির ছবি। এই ছবিটা লাস্টের ছবিটা। তো আমি যখন ব্যাচেলর অফ আর্কিটেকচার পাস করি তখন আমি আমার নিজের বাড়ি ডিজাইন করেছিলাম, বিকজ আই নিউ দেন যে এনভায়রনমেন্টাল ডিজাইনে আলো বাতাস অনেক বেশি আসতে হবে। তো আমি যেটা করেছিলাম যে আমার বাড়িতে অনেক বেশি ভেন্টিলেশন দিয়ে দিয়েছিলাম, অনেক বেশি উইন্ডো দিছি যে আলো আসুক বাতাস আসুক। তো দেখেন উপর দিয়ে প্লাস্টিক বা পলিথিন লাগানো হয়েছে প্রত্যেকটা জিনিস দেখেন। এটা আমার বাবা এটা করছে, যে এবং যেটা যখন করছিল তখন আমি নিজে খুব রাগান্বিত হয়েছিলাম, তুমি এত সুন্দর করে ডিজাইন করলাম আর সবকিছু ঢেকে দিচ্ছে। তো পরে এই যে এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইন এই থিওরির সাথে আমার আসলে সংযোগটা কিভাবে হলো। তো আমি যখন ডিজাইন করি তখন জানতাম যে আলো বাতাস এই জিনিসগুলো আর্কিটেকচারাল এলিমেন্ট, কিন্তু আমি জানতাম না যে ইউজার ফিডব্যাকটা কি, ইউজার নিডস এন্ড ডিমান্ডটা কি। তো আমি আমার মতো ডিজাইন করে দিয়েছি, কিন্তু আমার এই বাড়িতে যখন আমার বাচ্চাটা শীতের সময় বা গরমের সময় বিভিন্ন রকম ঠান্ডাজনিত প্রবলেম ভোগ করতেছিল, তখন আমার ফাদার এটাকে পুরো অফ করে দিয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এনভায়রনমেন্টাল ডিজাইনের পরে আরেকটা কথা থাকতে পারে। আমরা সিমুলেশন করি, বিল্ডিং সিমুলেশন করে মেশিন লার্নিং টুলস থেকে আমরা বলি যে 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমফোর্টেবল ফর অল। বাট আমরা কি দেখছি কখনো যে না আমরা আসলে 28 বা 30 ডিগ্রিতে অনেক সময় কমফোর্ট ফিল করি। তো হোয়াট অ্যাবাউট ইউজার এক্সপেরিয়েন্স? তো সেখান থেকে এই কনসেপ্টটা আসা। এরকম একটা বাড়ির যদি আমি ছবি দেখি যে কোভিডের সময় এই ছবিগুলো তোলা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট্ট বারান্দায় তারা ফুলের টব লাগাইছে, তারপরে ছোট্ট বেডরুমে তারা মানে কাজ করার জন্য ওয়ার্ক ফ্রম হোম কাজ করার জন্য একটা স্টেশন তৈরি করছে। অর্থাৎ প্রত্যেকটা পার্টে অনেক গল্প থাকে। আমরা সেটা আরবান স্পেস ডিজাইন করি কিংবা আমাদের হাউজিং করি বা যাই করি না কেন, প্রত্যেকটা স্পেসে একটা করে গল্প থাকে, যে গল্পগুলো হচ্ছে ইউজারের। এই ইউজারের কগনিটিভ মাইন্ডে এই গল্পগুলো সবসময় আসে। আমরা যখন একটা ওয়ালকে টাচ করি, কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে এই ওয়ালটা, সেটারও কিন্তু এক্সপেরিয়েন্স ইউজার সবসময় নেয়। কিন্তু আমরা যখন আর্কিটেকচার ডিজাইন করি তখন এই ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা ক্লায়েন্টের সবসময় ফিডব্যাক নেই। আমি একটা হাউজিং ডিজাইন করছি, কিন্তু দেখা যাচ্ছে যে হাউজিং এর ভিতরে আমার যে ক্লায়েন্ট সে কি কি চাচ্ছে সেটা নিয়ে কাজ করতেছে, কিন্তু ইউজার যারা 40টা বা 70টা ফ্যামিলি বসবাস করবে তাদের আগে পিছের গল্পগুলো আমরা ডিজাইনের মধ্যে অ্যাড করি না। এখানে ছোটখাটো অনেক বিষয় জড়িত, স্টোরি জড়িত, সেটি আসলে টার্গেট ছিল। তাছাড়া আমাদের অ্যানালাইসিস থেকে একটা জিনিস বের হয়েছে যে এই যে আমরা যে স্থাপনাগুলো ডিজাইন করি, এখানে আমাদের বাইরের এয়ার পলিউশন বা ক্লাইমেট সিনারিওর কারণে বিভিন্ন ধরনের হেলথ সিমটম আমাদের বসবাসের জায়গাগুলোতে আসে থাকে। তো এইগুলো আমরা অ্যাড্রেস করি কিনা। আমাদের হেলথের মধ্যে দুই ধরনের ব্যাপার আছে, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ আর একটা হচ্ছে মেন্টাল হেলথ। তো এখন যে জিনিসটা বিশেষ করে ন্যাশনাল মেন্টাল হেলথ অর্গানাইজেশন যে জিনিসটা এখন দেখছে সেটি হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের সাইকোলজিক্যাল ওয়েলবিং একটা প্রবলেম ক্রিয়েট হবে, অলরেডি হয়ে গেছে। এখন দেখবেন আপনারা আমরা অল্পতেই হেজিটেটেড হয়ে পড়ি, আমরা অল্পতেই দেখা যাচ্ছে যে অনেক কিছু করে ফেলি। তো এই হেলথের ব্যাপারগুলো আমাদেরকে আর্কিটেকচারাল ডিজাইনের মধ্যে নিয়ে আসতে হবে, যেভাবে নিয়ে আসতে হবে। একটা সময় ছিল যে শুধুমাত্র অ্যাস্থেটিক্স বিউটি আর্কিটেক্টের একটা প্রধান বিষয় ছিল,
কিন্তু যখন দিন পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তখন শুধুমাত্র অ্যাস্থেটিক বিউটি না, এর সাথে হেলথ, ওয়েলবিং, ইভেন আপনার হচ্ছে ইন্টারাকশন, যেটাকে আমরা বলি হিউম্যান বিল্ডিং ইন্টারাকশন, এইটা কিভাবে করা যায় আমাদের ডিজাইনের সাথে, সেই জিনিসগুলো আর্কিটেক্টদের এখন দেখতে হচ্ছে। তো আমি যদি খুব সিম্পল কথায় বলি যে আমরা কম্প্যাক্ট লিভিং এ এখন অভ্যস্ত হয়ে পড়ছি, যে খুব ছোটখাটো জায়গার মধ্যে, যেহেতু প্রপার্টির দাম অনেক বেড়ে যাচ্ছে, সেই ছোটখাটো জায়গার মধ্যে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। কিন্তু সেইখানে সেই ছোটখাটো জায়গা কোনোভাবে ডিটেরিওরেট করছে কিনা ইনডোর এনভায়রনমেন্টাল কোয়ালিটি বা ইনডোর এয়ার কোয়ালিটিকে, সেটা আমাদের বুঝতে হবে। এবং সেটার জন্য আমাদের বোঝার জন্য একটা প্র্যাগমেটিক স্টাডি দরকার। এই স্টাডিটা ডিপেন্ড করবে কিসের উপরে? দেখেন, এখন যেগুলো ডিজাইন করছি সেগুলো ইউজার্স নিড এন্ড ডিমান্ড একদিকে, আর্কিটেকচারাল ডিজাইন ফিচারগুলো আরেকদিকে। সেটা অনেকাংশে নির্ভর করছে আর্কিটেক্টের চয়েসের উপরে। আমি অমুক আর্কিটেক্টের কাছে গেলে ডিজাইনটা এমন হবে, বিষয়টা এমন হয়ে গেছে, এই আর্কিটেক্ট মূলত এইগুলোকে ফোকাস করে। তো দুইটা লাইন দুই দিকে চলে গেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুইটা লাইনকে এক করে নেওয়া, কিভাবে আমরা দুইটা লাইনকে ইন্টিগ্রেট করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমরা রিসার্চে যে লিমিটেশনটা পেয়েছি সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজাইন ফিলোসফি আর আর্কিটেকচারাল ডিজাইন মেথোডোলজি, এই দুইটাকে যদি আমরা ইউজার সেন্টার্ড ডিজাইন থিওরির মাধ্যমে কানেক্ট করতে পারি, তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং ডিজাইন ফ্যাক্টরকে আমরা ইউজার কনটেক্সটের মাধ্যমে কম্বাইন করতে পারবো, যেটার ফিডব্যাক হিসেবে আমরা হয়তোবা এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইনটা পাবো। বাট আমাদের মূল উদ্দেশ্য এটা, যে কিভাবে আমরা দুইটা ফিলোসফিকে আমরা এক করতে পারি। শুধুমাত্র আর্কিটেকচারাল ডিজাইন মেথোডোলজি যেটা বর্তমানে আমরা প্র্যাকটিস করছি, সেটার সাথে এনভায়রনমেন্টাল ডিজাইন ফিলোসফি, আমাদের অনেক থিওরি আছে, এনভায়রনমেন্টাল সাইকোলজি থিওরি আছে, সেই জিনিসগুলোকে কিভাবে আমরা অ্যাড করতে পারি। তো এটার জন্য অনেক যারা প্রত্যেক আর্কিটেকচারাল ফার্মে হয়তো বা কিছু আর্কিটেক্ট আছেন যারা একটু পড়াশোনা বা এগুলো অব্যাহত রাখেন সবসময়, তো তাদেরকে মধ্যে বলছি যে আমরা যে কোনো কিছু নিয়ে যখন কাজ করি তার অনেক কিওয়ার্ড থাকতে পারে। যেমন সেই ক্ষেত্রে এই যে এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইন, এটা হচ্ছে চারটা মেইন প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজাইন এন্ড সাইকোলজি, যেটা সবচেয়ে উপরে। 2 নম্বরে আছে হচ্ছে হিউম্যান পারসেপশন এন্ড ফেনোমেনোলজি। 3 নম্বরে আছে মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং। আর 4 নম্বরে আছে প্রোডাক্ট ইউজার এক্সপেরিয়েন্স। প্রোডাক্ট কেন বলা হচ্ছে? আমরা যখন কোনো স্থাপনা বা আর্কিটেকচারাল ডিজাইন করি, ইটসেলফ এটা কিন্তু একটা এন্ড ইউজার, এরা বুঝবে, মানে একটা প্রোডাক্ট কি। তো এই জন্য প্রোডাক্ট ইউজার এক্সপেরিয়েন্সটা কেমন হবে, কি হবে, সেই বিষয়গুলো জানতে হবে। সেখান থেকে চারটা মেইন পয়েন্ট থেকে আমরা অনেক ক্যাটাগরি করতে পারি, যে কিভাবে আমরা আরো স্পেসিফিক করতে পারি। যেমন এনভায়রনমেন্টাল ডিজাইন এন্ড সাইকোলজিকে আমরা ভাঙতে পারি, আমরা হিউম্যান ব্রেন, কগনিশন, পারসেপশন, এগুলো বিভিন্ন ভাবে আমরা ভাঙতে পারি আর কি। তো আমি যদি এই ডায়াগ্রামটা দেখি, যে এই যে এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইন টুয়ার্ডস মেন্টাল ওয়েলবিং, এই বিষয়টা নিয়ে কাজ করা, এখান থেকে আসলে ইন্সপিরেশন কোথা থেকে আসছে বা কিভাবে হয়েছে। তো বর্তমানে অল ওয়ার্ল্ডে এরা কাজ করছে, মানে এখন যাদেরকে এই নামগুলো আছে, এখানে অনেক জনের নাম আছে, এরা কাজ করছে। তার মধ্যে ডোনাল্ড এ নরমান, ইনি হচ্ছে প্রথম ইউজার এক্সপেরিয়েন্স ইউএক্স ডিজাইন, যেটা এটা বোধহয় আপনারা অনেকেই শুনেছেন যে ইউএক্স ডিজাইন এখন অনেক বেশি হাইলাইটেড ফিল্ড, যেটা প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে। উনি প্রথম দরজার এই যে পুশ পুল ফ্যাক্টর, যেটা দরজাটা কোন দিকে খুলবে, এই যে একটা প্রবলেম থেকে একটা সলিউশন বের করা, এটা উনি প্রথম ইন্ট্রোডিউস করেন 1988 এ এরকম। তো উনি প্রথম ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনটাকে ইন্ট্রোডিউস করেন ওয়ার্ল্ড ওয়াইড। এরপরে উনি ওনার ওই বইয়ের মধ্যে একটা দুইটা লাইনের মধ্যে এক্সপেরিয়েন্স ডিজাইনটা কি সেটার একটা ডেফিনেশন দিয়েছিল। এরপরে ব্ল্যাক কালারের যেটা দেখছেন, 2018 এবং 19 এ নোগুচি এন্ড মা
ওনারা প্রথম হচ্ছে এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স ডিজাইনের একটা পেপার পাবলিশ করেন, কিন্তু ওইটার মধ্যে ডিজাইনটা কেমন হবে সেটা বলে নাই। এইরকম একটা কিছু হতে পারে সেটাকে বলা হয়েছে প্রথম এই টার্মটা মানে উচ্চারণ করে আর কি 2018-তে। তো নবুজি হচ্ছে আমার সুপারভাইজার ছিলেন, ইনি হচ্ছে ডন নরমান। ইনি হচ্ছে প্রথম এই যে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন এই ওয়ার্ডটা বলেন, এবং ওনার এই বইয়ের নাম যেটা দেখছেন বই, যে ডিজাইন অফ এভরিডে থিংস। এই বইটা আমার মনে হয় যে সব আর্কিটেক্টের পড়া উচিত। কেন পড়া উচিত? কারণ এই বইটার মধ্যে প্রত্যেকটা যে আমি যখন চেয়ার নিয়ে যে সাজালাম বসলাম, এটা কিন্তু একটা স্পেস ডিজাইনের একটা এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করলাম, যে একটা স্পেসকে কিভাবে মাল্টি ফাংশনাল করা যায়। তো এই প্রত্যেকটা বিষয় ধরে ধরে উনি বিভিন্ন সময় ওনার লাইফে যে ঘটনাগুলো ঘটছে, টয়লেট ব্যবহার করতে গিয়ে কি হয়েছে বা কোনো কিছু কি হয়েছে, সব কিছু নিয়ে বইয়ের মধ্যে দিচ্ছে, কিন্তু সেগুলো প্রোডাক্টিভ। তখন উনি বিল্ট এনভায়রনমেন্টের সাথে এক্সপিরিয়েন্স ডিজাইনটা কিভাবে অ্যাড হবে সেটা উনি করেন নাই। এর পরবর্তীতে আমার সুপারভাইজার উনি আমাকে দায়িত্ব দেন যে আমরা আর্কিটেকচার এক্সপিরিয়েন্স ডিজাইনটাকে ঢুকাবো। উনি যেহেতু এনভায়রনমেন্টাল ডিজাইনের প্রফেসর, উনি আমাকে বললো যে এনভায়রনমেন্টাল ডিজাইন তো তুমি অনেক করছো, এখন এই দুইটার মধ্যে একটা ওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, এনভায়রনমেন্টাল ডিজাইন। এটা হবে না, এটা হবে এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স ডিজাইন, যেটাকে আমরা বলছি ইএক্সডি। তো তারপর থেকে কাজ করা আমাদের ল্যাবে। এবং আমি যদি হিস্ট্রিটা দেখি একটু, এই হিস্ট্রিটা দেখলে দেখা যাবে যে অ্যাপল ফোন, আইফোন আমরা তো সবাই ইউজ করি, এটাও কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন থেকে আসছে। তারপরে এখানে একটা চার্ট দেওয়া আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2015, 2013, 2011, 2007 এইখানে আপনার বিভিন্ন ধরনের মানে ফোন ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনার অনেক ধরনের গাড়ি কিন্তু প্রাইভেট কার বা এগুলো বর্তমানে যেটাকে আমি বলি যে টয়োটা বা বিভিন্ন জাপানিজ যে গাড়িগুলো আছে, ওরা সবসময় কিন্তু এক্সপিরিয়েন্স ডিজাইন করতেছে, যে ইভেন এয়ারক্রাফট যে কিভাবে হচ্ছে। তো 2015 পরে 2017 এবং 2018-তে প্রথম এই এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স ডিজাইনের টার্মটা ইউজ করা হয়, বাট তখন পর্যন্ত কেউ আমরা জানতাম না যে এটা আসলে কিভাবে সম্ভব। তো তারপরে 2019 থেকে এটা নিয়ে আমি কাজ শুরু করি। তো আমরা যদি এবার আমাদের বিল্ট এনভায়রনমেন্টের দিকে একটু দেখি, আমাদের বিল্ট এনভায়রনমেন্টের সাথে ইমোশনাল রেসপন্সের একটা সম্পর্ক রয়েছে। এই ইমোশনাল রেসপন্স হচ্ছে হিউম্যান সাইকোলজিক্যাল রেসপন্স, কখনো পজিটিভ হতে পারে, কখনো আবার নেগেটিভ হতে পারে। কিন্তু এই বিল্ট এনভায়রনমেন্ট আর ইমোশনের মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমরা আসলে একটু খেয়াল করি না, সেটা হচ্ছে হিউম্যান পারসেপশন। যে প্রত্যেকটা আজকে আমরা এখানে বসে কথা বলতেছি, এইটার স্থায়িত্ব আমাদের ব্রেনে কত সময় হতে পারে, বা আমরা যখন এই যে লেকচার নেই, ক্লাস করি, তখন কিন্তু আমরা বলি যে একটা ক্লাসরুমের মধ্যে 40 মিনিটসের অধিক যদি আমি লেকচার দিই, তাহলে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন না। তো এই যে হিউম্যান পারসেপশন, সিঁড়িতে নামতে গেলে আপনার পারসেপশনটা কি, আপনি ঘরে বসে আছেন, অফিসে কাজ করছেন, তো এই পারসেপশনটা খুব ইম্পর্টেন্ট। এই পারসেপশনের সাথে আমাদের যে বডিতে বিভিন্ন নিউরন আছে, যেটাকে আমরা নিউরো আর্কিটেকচারের সাথে রিলেট করছি, এটা স্টিমুলি হিসেবে কাজ করে। এই স্টিমুলি যখন পজিটিভ হয় তখন আমাদের মধ্যে পজিটিভ সাইকোলজিক্যাল গ্রোথ হয়, আর যখন নেগেটিভ হয় তখন নেগেটিভ, আমাদের মন মেজাজ ভালো থাকে না, এই বিষয়গুলো থাকে। আপনারা দেখবেন যে এই পৃথিবীতে যত খাবারের দোকান আছে, সেই খাবারের দোকানগুলোতে রেড আর ইউরো কালার সবচেয়ে বেশি ইউজ হয়। তো এটা কিন্তু এক্সপেরিয়েন্স ডিজাইন থেকে আসছে যে কেন বেশি ইউজ হয়। তো এই বিষয়গুলো আসছে। তো সেখান থেকে এই ডায়াগ্রামটা আমরা তৈরি করেছি যে যেকোনো একটা স্পেসের সাথে তিন ধরনের ফিলিং জড়িত। একটা হচ্ছে হিউম্যান সাইকোলজিক্যাল ফ্যাক্টর জড়িত, হিউম্যান সেন্সরি বায়োলজিক্যাল ফ্যাক্টর জড়িত, আর হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টর জড়িত, তিনটা। তো আমি মূলত ফোকাস করি সবসময় সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো নিয়ে। এই সাইকোলজির সাথে সবথেকে বেশি হিউম্যান মাইন্ডের যে সেন্সর গুলো কাজ করে,
সেগুলো। কারণ আমরা দেখেন আমরা যাই তৈরি করি না কেন, আমরা কিন্তু মানুষজনের জন্য ডিজাইন করি। ইভেন আমরা পশু পাখির জন্য ডিজাইন করতে পারি, কিন্তু আমাদের কিন্তু সব আর্কিটেক্টদেরই একটা কমন চিন্তা থাকে, এরা যেন ভালো থাকে আমার বাসায়, এরা যেন স্যাটিসফ্যাকশন থাকে বা এরা যেন কমফোর্ট থাকে। বিশেষ করে আমরা কমফোর্টের বিষয়টাকে সবচেয়ে বেশি ইউজ করি। তো এই সেন্সরি ইনভলভমেন্ট যদি আমাদের না থাকে, এই যে ইউজার নিডস, এই যে এখানে 9টা না 10টা নিডসের কথা বলা আছে, যে কন্ট্রোল, প্রাইভেসি, আইডেন্টিটি, সেফটি, অর্ডার, ভ্যারাইটি, অ্যাস্থেটিক্স, চয়েস এবং সোশিয়াবিলিটি। যে কোনো স্পেস আমরা ডিজাইন করি না কেন, এই কয়টা কনসেপ্ট আমরা সবসময় মাথায় রাখি, অবচেতন মনেই আমরা একটা মাথায় রাখি। আমরা যখন কোনো ডিজাইন করতে যাই আমরা বলি যে না ঠিক আছে, এটা গ্রাফিক্সটা ঠিক হয় নাই, অর্ডারটা ঠিক হয় নাই। আমরা প্রত্যেকটা স্পেসে চিন্তা করি যে না এটা একটু ভেরিয়েশন দরকার, খুব একগুঁয়ে হয়ে যাচ্ছে ডিজাইন। আমরা যখন ডিজাইন করি আমরা দেখি প্রাইভেসির কথাটা চিন্তা করি, খুব ইদানিং এই প্রাইভেসির বিষয়টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আর কি। অ্যাস্থেটিক্স তো চিন্তা করি, এটা আর্কিটেক্টরাই চিন্তা করে যে আমি ওয়ালেই কালার দিব, বা আমি বাইরের সারফেসটাকে এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে দেবো, এই ধরনের বিষয় থাকে। কারণ এই জিনিসগুলোর আমরা যদি ঠিকমতো বুঝতে পারি, তাহলেই হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন প্যারামিটার আমরা ঠিক করতে পারি। কিন্তু লাস্ট দিয়ে যদি আমরা ডিরেক্টলি আর্কিটেকচারাল ডিজাইন প্যারামিটারে যাই, তাহলে দেখা যাবে যে ইউজারের নিডস এবং ডিমান্ডস কি সেই জিনিসটা আমরা অ্যাড করতে পারি না। তো এগুলো আমি জাস্ট এখন দেখাচ্ছি, এটা জাস্ট পড়া বোঝা যাচ্ছে না, এটা একটা স্পেস, একটা বাসা। এটা আমরা ডেভেলপ করছি যে একটা বাসায় প্রত্যেকটা কালোগুলো যেগুলো দেখতেছেন প্রত্যেকটা স্পেসের নাম, টয়লেট, বেডরুম, এবং প্রত্যেকটা স্পেসের সাথে হিউম্যান কগনিটিভ নিউরোলজি কিভাবে কানেক্টেড সেই জিনিসটা আমরা খুঁজে বের করছি। এটা কিন্তু আমরা যে কোনো আর্কিটেক্ট করতে পারবো আমরা যদি এই মেথোডোলজিক্যাল ফ্রেমওয়ার্ক বা প্রসিডিউরে যাই ডিজাইন ফেজে। তাহলে ধরেন আমরা একটা বাসার মধ্যে যদি ধরি আমার বেডরুম আছে, বেডরুমের সাথে যে আমার সাইকোলজিক্যাল ওয়েলবিংটা কানেক্টেড সেটা কিন্তু ডাইনিং রুমে নাই। আমাদের দেশে কিন্তু ডাইনিং রুম গুলো সোশ্যাল অ্যাক্টিভিটি বা সোশিয়াবিলিটির ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, কিচেন এবং ডাইনিং রুম। তো ওইটাতে আমাদের দেশের যে কমিউনিটিভ যে সাইকোলজিক্যাল ওয়েলবিংটা জড়িত, সেটার সাথে কোন কোন এলিমেন্ট জড়িত সেখানে বের করা আছে। তো এইটার পেপারও পাবলিশ হয়ে গেছে। তোমরা কেউ চাইলে সদর চৌধুরী থিওরিটিক্যাল প্যারামেট্রিক রিলেশনশিপ অফ এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইন, এটা দিয়ে যদি সার্চ দেন এটা ডাউনলোড করতে পারবে, এটা ফ্রি অনলাইনে আর কি। আমি জাস্ট একটা একটু বড় করে দেখাই, যেমন কিচেনের সাথে উপরে প্রাইভেসি লেখা, প্রাইভেসির সাথে দেখেন ডিজাইন এলিমেন্ট কি লেখা, ওপেনিং লোকেশন এবং শেপ এন্ড সাইজ। হ্যাঁ, তো এই যে প্রাইভেসি, যখন আমি একটা কিচেন যখন ডিজাইন করতে যাব তখন প্রাইভেসি নিয়ে যখন কাজ করব আর্কিটেক্টের দুইটা জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে আমার এই উইন্ডো গুলোর পজিশন গুলো কোথায় দেব এবং শেপ এবং সাইজ কেমন হবে। আমরা যদি গড়পড়তায় না বিল্ডিং দেখার জন্য আমার অনেক টয়লেট আছে, যেমন আমার দেখা অনেক টয়লেট আছে যে হরাইজনটা পুরো গ্লাস দিয়ে দিয়েছে, হয়তো বাইরে থেকে এটা দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু এই গ্লাস দেওয়ার পরে নিচে দুটো আবার ঢেকে দিতে হয়, হয় ব্ল্যাক কালার করে দিতে হয়, তাহলে ফ্রস্টেড পেপার দিয়ে দিতে হয়। এই ধরনের বিষয়গুলো কিন্তু কাজ করে। প্রত্যেকটা পার্টি যেমন কালারে দেখেন, সেফটি এন্ড সিকিউরিটিতে কিচেনে কালারের সাথে কানেক্টেড হয়েছে, যেটা প্রাইভেটের সাথে কালার কানেক্টেড হয়। কেন কানেক্টেড হয়েছে? বিকজ আমরা দেখছি যে ডার্ক কালার যদি আমরা কিচেনে অনেক সময় লাগাই তেল চিটচিটে হয়। আমাদের দেশের রান্নাবাড়ি বা সোশিয়াল কালচারের ক্ষেত্রে কিন্তু আপনি যতই কিচেন সুন্দর করে ডিজাইন করে দেন, আমাদের মা বোনরা কিন্তু দেখা যায় যে নিচে বসে ওই কাটাকাটি এই স্পেসটা তাদের দরকার হয়। তো কালার যদি আপনি প্রপারলি ইউজ না করেন, দেখা যাবে যে ওই জায়গাটা নোংরা মনে হচ্ছে এবং ওইখানে অনেক সময় পিচ্ছিল মনে হয়। টাইলসের কালারও এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এইভাবে আমরা প্রত্যেকটা স্পেসের সাথে কোন ধরনের স্পেশাল ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কানেক্টেড সেই জিনিসগুলো বের করতে পারি এই এনভায়রনমেন্ট ইএক্সপি ফর্মুলায় আর কি। এটা বের করে আমরা দেখেছি যে এই যে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আছে, ডে লাইট, আর্টিফিশিয়াল লাইটিং, ন্যাচারাল ভেন্টিলেশন, এয়ার কোয়ালিটি, টেম্পারেচার, অ্যাকোস্টিক, স্মেল,
টেক্সচার এন্ড কালার, ম্যাটেরিয়ালস, আউটডোর কানেক্টিভিটি, ইনডোর নেচার, মাইক্রো অর মজদুর সাথে যেটা এটার সাথে আমাদের স্পেশাল ফ্যাক্টর যেটা আমাদের নিডস ডিমান্ড, হ্যাঁ, যে প্রাইভেসি, কনটেক্সট, ফাংশনালিটি, সেফটি, ইউজেবিলিটি, তো এই যে বিভিন্ন ফ্লেক্সিবিলিটি, সোশিয়াবিলিটি, ক্লিয়ারনেস, এই যে আমাদের স্পেশাল যে নিডস ডিমান্ড, এই স্পেশাল নিডস ডিমান্ডের সাথে আমাদের হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো কানেক্টেড, বাট আমরা জানি না কোন স্পেসে কিভাবে কানেক্টেড। এইটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। আমি যখন একটা রেসিডেন্স ডিজাইন করতে যাব তখন আর্কিটেক্টের যে পারসেপশনটা থাকবে, এক্সপেরিয়েন্সিয়াল পারসেপশন, এটা যখন অফিস ডিজাইন করতে যাব তখন কিন্তু এই পারসেপশনটা থাকতে নাও পারে, চেঞ্জ হতে পারে। তো সেই ক্ষেত্রে অকুপেন্টস বা ইউজার রেসপন্স কি হবে? আমরা মাইন্ড যখন রিড করছি আমরা দেখছি যে 44 রকম ইমোশন আমাদের মধ্যে কাজ করে। মানে আমরা যদি মনে করি যে আমি রেগে গেছি, ভালো আছি, সুখে আছি, এইটাই না, আমাদের মধ্যে ছোটখাটো কিন্তু 44 বা তারও বেশি ইমোশন আছে। এখন এই ইমোশনগুলোকে ডিজাইনে কিভাবে ইনক্লুড করতে পারি? এখন আমি ধরে দিলাম যে আমার ক্লায়েন্ট যে বাসা যাচ্ছে সেই বাসাটায় সে খুব ফ্রি থাকতে মুভ করতে যাচ্ছে, তখন কিন্তু ইমোশনটা আরেকরকম। ইমোশনকে টার্গেট করে এই ফর্মুলাটা ইউজ করলে যেগুলো দেখাচ্ছি আমি, তখন হয়তো আমরা ফাইনাল আউটপুটে আসতে পারবো আর কি। তো মূলত এই যে এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইন, সেটা এই ডায়াগ্রামটা হচ্ছে মূল ডায়াগ্রাম, যেটাকে আমরা বলি হাইপোথিসিস। এটা যে ইউজার কনটেক্সট, রেসপন্স ফ্যাক্টর এবং ডিজাইন ফ্যাক্টরকে আমরা যদি যে কোনো একটা সেটিং এর মধ্যে কানেক্ট করতে পারি বিভিন্ন স্টিমুলি দ্বারা, এইটার যে আউটপুট হবে সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইন। এইটাকে যখন এস্টাবলিশ করা হলো, এইটাকে আমার টেস্ট করা প্রয়োজন। এটা এখন খুব সিম্পল ডায়াগ্রামের মধ্যে আসছে। প্রথম ডায়াগ্রাম হচ্ছে ইউজার সেন্টার্ড থিওরি ডায়াগ্রাম, ইউজার সেন্টার্ড ডিজাইন। এখানে এমপ্যাথি, নিডস এবং ক্রিয়েটিভিটি তিনটাকে কম্বাইন করছে। আমরা বললাম না, আমরা তো আসলে এক্সপেরিয়েন্স সেন্টার্ড ডিজাইন করব, সেখানে এক্সপেরিয়েন্স, নিড এবং ডিজাইন থাকবে। তারপরে বললাম না, এটাকে আরো ভাঙা দরকার। ভেঙে যেটা আসছে ইউজার কনটেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট। আমি কার জন্য আমার স্থাপনাটা ডিজাইন করছি, তার কনটেক্সচুয়াল সিচুয়েশনটা, সেটা যদি আরবান সিনারিওতে হয় এক ধরনের কনটেক্সচুয়াল সিচুয়েশন হবে, সেটা যদি রুরাল সিনারিও সেটিং এ হয় এক ধরনের সিনারিও হবে। তো এই সিনারিওটা কনটেক্সটটা বুঝতে হবে। এই কনটেক্সটের মধ্যে অনেক ধরনের সোশ্যাল, ইকোনমিক্যাল, রিলিজিয়াস অনেক ধরনের ফ্যাক্টর আছে। আমরা সেই জিনিসগুলো কিন্তু খুব মানে না, অনেক সময় না বুঝেই করি আসলে। তো এই তিনটাকে কম্বিনেশন করতে হবে। তো যখন এই ধরনের কাজ করা হয়, সব আর্কিটেক্টের উচিত হচ্ছে তিনটা ফ্রেমিং করা। যদি মনে করে যে আমি আমার স্থাপনাটা ওইরকম করবো আর কি, প্রথমে তাকে হচ্ছে অবশ্যই লিটারেচারটা জানতে হবে। আমি এখন একটা স্কুল ডিজাইন করছি, সেই স্কুলটার ব্যাকগ্রাউন্ড বা সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কেমন হতে পারে সেটা একটা লিটারেচার সার্ভে তাকে করতে হবে, করা উচিত। দুই নাম্বার হচ্ছে এখান থেকে যে আপনি নিউমেরিক্যাল ডেটা কালেকশন করতে হবে। ফর এক্সাম্পল, আপনি একটা এলিমেন্টারি স্কুল করছেন, আপনি দরকার হলে অন্য স্কুলের 50 জন ছেলে মেয়েদের কাছ থেকে কিছু ফিডব্যাক নেন, যে ফিডব্যাক গুলো হচ্ছে নিউমেরিক্যাল হবে, মানে অঙ্কের মতো হবে আর কি। বিভিন্ন স্কেলিং আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। আর লাস্ট হচ্ছে কনটেক্সচুয়াল যে অ্যানালাইসিস, যেটা ন্যারেটিভ, তার সাথে আপনি কথা বলেন। আপনি এই যে আমরা সবসময় বলি সার্ভে দুই রকম হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ সার্ভে আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ সার্ভে। কোয়ান্টিটেটিভ সার্ভেটা কি? আমি আপনাকে বললাম যে আজকে প্রোগ্রাম শুরু হবে 6:30-এ, আপনি বললেন হ্যাঁ, না, দিস ইজ কোয়ান্টিটেটিভ। আর কোয়ালিটেটিভটা কি? আপনার সঙ্গে গল্প করলাম কি, আচ্ছা প্রোগ্রাম কি আজকে 6টায় শুরু হবে? আপনি বললেন না, 6:30। আমি বললাম না, আমি তো জানতাম আমি 10-15 মিনিট দেরি হবে। সে তখন বলবে বাঙালিদের নিয়ম, তো দেরি করবে 10-15 মিনিট। ঠিক আছে, এই যে বিভিন্ন কনটেক্সট বের হয়ে আসবে, এটাও অ্যানালাইসিস করতে হবে। করে এগুলোকে যদি আমরা ইন্টারপ্রেট করতে পারি, তাহলে এক্সপেরিয়েন্স ডিজাইনের আউটকামটা পাবো, যেটাকে আমরা বলছি ইএক্সডি। এটা আজকে আমি ডিটেইলে যাব না। এটা হচ্ছে প্রোগ্রামিং, যে আমরা এটার মাধ্যমে সফটওয়্যার ডেভেলপ করতে পারি অ্যালগরিদমের মাধ্যমে,
যেই সফটওয়্যারের মধ্যে এই সব ডেটাগুলো ইনপুট দিলে আপনার ফাইনাল ডিজাইন এলিমেন্টটা কি একটা স্পেসের জন্য অনেক ধরনের কম্বিনেশন বের করে দেবে। তখন আপনি চুজ করবেন যে ঠিক আছে আমি ডিজাইন 1 যে ফাংশনটা বের হয়েছে এটা নিয়ে কাজ করব, বিকজ আমার ক্লায়েন্ট এটার সাথে যায়। বাট একটা স্পেসের জন্য সে মাল্টি ফাংশনাল অনেক ধরনের প্রোগ্রামিং রেডি করে দেবে। তো এই হচ্ছে টোটাল প্রোগ্রামিং এর বিষয়টা, যে কিভাবে কাজ করবে। এবং এই জিনিসগুলোকে যদি আমি আরেকটু দেখি, আমি যদি সফটওয়্যারের নামগুলো বলি, যে IBM SPSS মডেলার, এই সফটওয়্যার দিয়ে আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস গুলো করতে পারবো, যেখানে অনেক ধরনের অ্যালগরিদম ইউজ করতে পারি। এখন যদি সেই অ্যালগরিদমটা আর্কিটেক্ট আপনারা আপনাদের প্রজেক্টের জন্য নিজেরা তৈরি করতে পারেন, ক্লায়েন্টের নিডস এন্ড ডিমান্ড বুঝে সেটা ইউজ করতে পারবেন। তারপরে এনভিভো হচ্ছে অল ওয়ার্ল্ডে একটা কনটেক্সচুয়াল অ্যানালাইসিসের জন্য বা ফটো অ্যানালাইসিস, এই যে আমরা ছবি তুলি, আমরা যারা এখানে আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ডে সবাই বোধহয় আছি, এই যারা ছবি তুলি, ছবিগুলোকে কিভাবে আমরা রিড করি, ছবিগুলোকে কিন্তু অ্যানালাইসিস করা ছিল। এইভাবে আমরা বিভিন্ন ডেটা কালেকশন করি এবং টোটাল বোধহয় 82,000-এর উপরে ডেটা কালেকশন করতে হয় আর কি আমাকে, যেখানে একটা বাসা থেকে আমরা অনেকগুলো পাই আর কি, 1500-1600-র মতো ডেটা পাই আর কি। তো এবং একটা বাসা থেকে একজনের ফিডব্যাক নিয়ে না, একটা বাসা থেকে মিনিমাম 2 জনের ফিডব্যাক নেওয়া হয়, যে না তারা কেমন যায় কেমন যায়, তাদের মধ্যে কম্পারিজন গুলো থাকে আর কি। এভাবে অনেকগুলো এভাবে আমরা নিয়েছি এবং স্কেচ করেছিলাম আর কি, যে বিকজ আমাদের একটা টার্গেট ছিল, বা আমার টার্গেট ছিল যে অরিজিনাল রিসার্চে কোন বাসার অ্যাড্রেস দিব, বা কারোর ব্যক্তিগত মানে পার্সোনাল নাম দেয়া বা এটা এগুলো হয় না, সুতরাং আমরা এই জন্য স্কেচে চলে গিয়েছিলাম আর কি। তো এইবার আমরা আসি যে ডেটা কিভাবে আমরা ডেমনস্ট্রেট করি। এটা জাস্ট আমি দেখাচ্ছি, আমি ডিটেইলে যাচ্ছি না। সেটা হলো যে আমরা যে কোশ্চেন বা ইন্টারভিউ গুলো নিই, আমরা ক্যাটাগরি করেছিলাম যে স্পেশাল ফ্যাক্টর নিয়ে কথা বলবো, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর নিয়ে কথা বলবো। হ্যাঁ, এইভাবে আমরা চার্ট করেছিলাম। যে বাসার ডেটাগুলো কালেক্ট করেছিলাম সেই বাসার বর্তমান অবস্থা কি, ইউজারের নিডস এন্ড ডিমান্ড কি, এবং ফিউচারে তাদের প্রেফারেন্সটা কি, এই তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছিলাম। এই তিনটা ক্যাটাগরি নিউমেরিক্যাল পয়েন্টগুলো দিয়ে আমরা যে সফটওয়্যারগুলো আছে সফটওয়্যারগুলো দিয়ে সিমুলেশন করেছিলাম আর কি। এবং এটার জন্য, এটা তো প্রথমে আপনাদেরকে দেখিয়েছি, এটার জন্য এটা হলো নিউমেরিক্যাল স্ট্র্যাটেজি, এটা আমাকে ডেভেলপ করতে হয়েছে, সেই সাথে এটার প্রোগ্রামিংটা কেমন হবে এই প্রোগ্রামিংটা এখানে করতে হয়েছে, যে কিভাবে এই যে এতগুলো ডেটা কালেক্ট করলাম নিউমেরিক্যাল, কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড হবে। সেক্ষেত্রে আমরা অ্যাসোসিয়েশন রুলস, বাইনারি কোডিং এবং থিমেটিক কোডিং, এই জিনিসগুলোকে অ্যাড করেছিলাম আর কি। এবং অ্যাসোসিয়েশনস রুলস এর মধ্যে দুইটা জিনিস ছিল, কনসিডেন্ট এবং অ্যান্টিসিডেন্ট। এবং ওখান থেকে আমরা বের করছিলাম এই অ্যালগরিদমটা ইউজ করে, এগুলো সব আমার নিজের তৈরি, যে মোস্ট ফ্রিকুয়েন্ট কম্বিনেশনটা কি ডিজাইনের হতে পারে, সেটা নিউমেরিক্যাল যে ডেটাগুলো আমরা বের করলাম এইখান থেকে আমাকে বলে দিল যে এই 10টা ডিজাইন ফ্যাক্টর হচ্ছে মিডল ইনকাম হাউজিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এরা এটা বলে দিল। কিন্তু এটাতেও আমরা বিশ্বাস করব না, বিকজ দিস ইজ নিউমেরিক্যাল। সিমুলেশন আপনাকে বলে দিল যে না 70 বা 80% যদি রিলেটিভ হিউমিডিটি থাকে আপনি ভালো থাকবেন, কিন্তু আপনার বডি তো নাও বলতে পারে সেটা ভালো আছে। সুতরাং নিউমেরিক্যালকে আমরা নিউমেরিক্যালের মধ্যেই রাখলাম, একদিন আমরা এইটুকুর মধ্যে ছিলাম। এখন সেটার সাথে যেটা অ্যাড হলো যে অ্যাপ্রিওরি অ্যালগরিদম। এই অ্যাপ্রিওরি অ্যালগরিদমটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে, ধরেন আপনি মার্কেটে গেলেন, আপনি চিন্তা করলেন আপনি আজকে ডিম কিনবেন, আপনি শোরুমে গেলেন, আপনি দেখলেন যে ডিম হাত দিচ্ছেন, পাশে চোখে পড়লো কিসমিস, কিংবা পাশে চোখে পড়লো মিল্ক, আপনি মিল্কের প্যাকেটটা আনলেন, মিল্কের প্যাকেট নেওয়ার পরে আপনার পাশে রেখে দিচ্ছে সুজি। আপনার মাথা তখন কাজ করতেছে যে না 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 আমি এই জিনিসগুলো আরো অনেক কিছু করতে পারবো। দেখবেন যে একটা জিনিস কিনতে গেছেন, আপনি নিয়েছেন 10টা জিনিস। দিস ইজ দি মার্কেট পলিসি। এবং এই অ্যাপ্রিওরি অ্যালগরিদম
সবটাই হচ্ছে এই পলিসি। আপনি দেখবেন রিটেল সব ডিজাইনের আর্কিটেকচারের একটা আছে, সেক্টর আছে। তো ওরা করে কি যে ইউজারের মেন্টালিটি বোঝার চেষ্টা করে যে কোন জায়গায় গেলে ইউজার কি চাইতে পারে এবং আমাকে ওই জায়গায় ওই জিনিসগুলো রাখতে হবে। তো ওই অ্যাপ্রিলি অ্যালগরিদমটা আমরা হচ্ছে আর্কিটেকচার ইউজ করছি আমাদের মতো করে, যে ঠিক আছে ইউজার যদি চায় তোর জানলাটা বড় হোক, তাহলে ওর আর কি কি দরকার হতে পারে, ওর ব্রেন আর কি কাজ করতে পারে। তো ওয়ান কাইন্ড অফ নিউরাল নেটওয়ার্কের বিষয়গুলো। তো এই জিনিসগুলো করে আমরা এইরকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেছি। এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আপনি উপরে দেখবেন যে একজন ইউজারের A1 থেকে A9 পর্যন্ত এতগুলো জিনিস দরকার, কিন্তু ফাইনালি আমি যদি অ্যাপ্রিলি অ্যালগরিদম ইউজ করি, যেটা তিনটে মেইন পয়েন্ট ছিল, সাপোর্ট, কনফিডেন্স এবং লিড। লাস্টে যে কালোটাতে ও একটা দুইটা তিনটা ছয়টা ডিজাইন ও আমাকে দিয়ে দিচ্ছে। তার মধ্যে আমি দেখতেছি 3 নম্বর ডিজাইনটা হচ্ছে আমার নিড এন্ড ডিমান্ড, ইউজারের নিড এন্ড ডিমান্ডকে ফলো করে। তখন আমি বলতে পারতেছি যে না, আপনি আপনার জন্য বেস্ট হচ্ছে এইটা। একজন সিভিল ইঞ্জিনিয়ার যখন একজন ক্লায়েন্টকে বলে যে আপনি যদি রড বেশি না দেন বিল্ডিং ভেঙে পড়বে, খুব মানে আমি সস্তা কথা বলতেছি আপনাদেরকে, তখন কই কি যেটা হয় যে ক্লায়েন্ট বলে না ঠিক আছে আপনি রড বেশি লাগান, রডের জন্য অনেক টাকা খরচ করে ফেলতেছে, কিন্তু আর্কিটেক্ট যখন তার পেমেন্ট চাইতে যায় দেখা যাচ্ছে যে ভাই দুইটা কলমের খোঁচা দিয়ে এত টাকা পেমেন্ট কিনে নেন। আমরা সবসময় যারা একটু সায়েন্স নিয়ে কাজ করি বা আমরা চাই যে আগে একটা বুঝতে বিষয়টা অনেক সায়েন্টিফিক, শুধুমাত্র আপনার জানলাটা এরকম হতে হবে, শেডিং ডিভাইসটা এরকম হতে হবে, বিষয়টা আমাদের কাছে এরকম না। আমাদের কাছে শেডিং ডিভাইসটা যদি এরকম দেন তাহলে আপনি এইরকম সূর্যের আলো পাবেন, এই সূর্যের আলো যদি আপনি পান আপনি এত এনার্জি সেভ করতে পারবেন এবং এই এনার্জিটা বছর শেষে এত টাকা সেভ দেবে। আপনি যখন এই কথা বলবেন তখন সে আর আপনার জানলা বন্ধ করতে দেবে না। আপনি বলবেন না ভাই আরো দুই একটা জানলা থাকলে দিয়ে দেন, সে বলবে। তো এই যে ব্যাপার সায়েন্টিফিক ওয়েতে একটা থিঙ্ক করা, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যে আমরা এটা কিভাবে করতে পারি। তো এরপরে আমরা অ্যানালাইসিস এগুলো করলাম, করে আমরা অনেক ডিজাইনে নিউমেরিক্যাল কম্বিনেশন করতে পারলাম। এই যে এএফসি এগুলো যেগুলো দেখতে না, সেগুলো আগে স্লাইডে একটু বোঝানো হয়েছে যে বি মানে প্রাইভেসি, ই মানে এক্সিস্টিং, ডিমান্ড ছিল হাই, বি মানে প্রাইভেসি, সি মানে কমফোর্ট লেভেল ছিল মিডিয়াম, এই অবস্থাতেই তার প্রেফারেন্স ছিল লো। এইভাবে কোড দিয়ে, কারণ এত কোডিং এভাবে কোড দিয়ে আমরা দেখা যাচ্ছে যে একটা মাস্টার বেডরুম সামারের জন্য এতগুলো ডিজাইন কম্বিনেশন পাইছি ইউজার এক্সপেরিয়েন্স থেকে। তো যখন এতগুলো পাইছি আমি তো এতগুলো দিতে পারবো না, আমাকে এগুলো কমাতে হবে। তখন এখান থেকে বের করা হয়েছে যে কোনটার সাপোর্ট কত পার্সেন্ট, কনফিডেন্স কত পার্সেন্ট, লিড কত পার্সেন্ট এবং ডিজাইন কম্বিনেশন গুলো কি করে আমরা এখানে দেখা গেছে যে মাস্টার বেডরুম ওরিয়েন্টেশনের দিকে এবং ফ্লোর লেভেলের দিকে, সামার উইন্টারের দিকে আমার ডিজাইন গুলো কি আসবে সেই অনুযায়ী দেখেন মাস্টার বেডরুম সামারে আমরা ইস্ট হলে 11টা ডিজাইন সিলেক্ট করছি, ওয়েস্ট হলে আরো 10টা ডিজাইন সিলেক্ট হয়েছে, সাউথ নর্থ, টপ ফ্লোর হলে, মিডল ফ্লোর হলে, বটম ফ্লোর হলে অনেকগুলো ডিজাইন চয়েস করা হয়েছে। তো এই বিষয়টা যদি সব আর্কিটেক্টের মধ্যে থাকে দেখা যাবে যে তারা লাভবান হয়েছে। এবার তো গেল আমার নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। এখন কনটেক্সচুয়াল, যেটা আমরা ন্যারেটিভস বলি, যে ওদের কাছ থেকে কথা শোনার পরে তো এরকম আমরা বিভিন্ন ভাবে ন্যারেটিভস নিলাম। এটার জন্য আলাদা অ্যালগরিদম তৈরি করতে হয়েছে, করলাম। করার পরে আমরা স্কেচ পারি, আর্কিটেক্টরা স্কেচ থেকে আমরা স্কেচ গুলো দেখলাম যে কোথায় কি আছে, বাস্তব অর্থে কি আছে, তাদের কথার সাথে আমার দেখাটা অবজারভেশনটা মেলে কিনা। এভাবে অকুপেন্ট সেন্টিমেন্টস অ্যানালাইসিস করতে পারি যে কোন স্পেসটা আপনাকে পজিটিভ সাইকোলজি দিচ্ছে, কোন স্পেসটা আপনাকে নেগেটিভ সাইকোলজি দিচ্ছে। লো ইমোশন, মোর ইমোশন, নেগেটিভ ইমোশন, পজিটিভ ইমোশন, ভেরি নেগেটিভ, এরকম বের করতে পারি। বের করার পরে আমরা যেমন ও অনেক কথা বলছে আমাকে, ও
কোডিং এর মাধ্যমে আমরা বের করলাম যে এগুলো কোনটার সাথে কানেক্টেড এবং সেটার সাথে আবার ছবিগুলো অ্যাড করলাম যে না তোমার এই কথা এই কথা এই কথার সাথে তো তুমি তো যা যা বলছিলা এটা একটা ভাষার ছবি সে এই কথাগুলো বলছে এভাবে কানেক্টেড হচ্ছে। এরপরে পিয়ারসন অ্যালগরিদম, এটা এক ধরনের অ্যালগরিদম দিয়ে আমরা এক টয়লেটের সাথে কি ধরনের ডিজাইন কানেক্টেড থাকবে সেই জিনিসটা বের করতে পারি। আমরা যদি একটা একটু খেয়াল করি, যেমন দেখেন আউটডোর কানেক্টিভিটি ওই পাশের সাথে, ওই আউটডোর কানেক্টিভিটি টয়লেটের সাথে কতগুলো এলিমেন্ট জড়িত। আপনি যদি আরো স্পেসিফিক যান, দেখেন ক্লিননেসের সাথে অ্যাস্থেটিক কোয়ালিটি টয়লেটের কানেক্টেড। কারণ যদি টয়লেট অপরিষ্কার থাকে আপনি ওই টয়লেট ইউজ করবেন না। এটা কিন্তু আমি বের করিনি, আমার এই অ্যালগরিদমটা বের করে দিয়েছে যে না এভাবে এটার সাথে কানেক্টেড। এখন আপনি চিন্তা করলেন যে সেফটি সিকিউরিটি, দেখেন নিচের এটা আছে সেফটি সিকিউরিটির সাথে ফ্লেক্সিবিলিটি অফ চয়েস, ফাংশনাল আইডেন্টিটি, স্পেস ইউজেবিলিটি, তিনটা জিনিস কানেক্টেড। আবার শুধুমাত্র স্পেস ইউজেবিলিটির কথা যদি বলি, শুধুমাত্র এটার সাথে ফাংশনাল আইডেন্টিটিটা সবচেয়ে বেশি মোর কানেক্টেড। তো আপনি একজন আর্কিটেক্ট হিসেবে প্রত্যেকটা স্পেস ধরে ধরে আপনি বুঝতে পারবেন, বোঝার চেষ্টা করতে পারবেন যে কিভাবে আমি ডিজাইনটা করব। এভাবে আমরা করতে পারি। করার পরে আমরা ক্লাস্টারিং, যেটা আমি বলছিলাম এনসিএসএস অ্যালগরিদম আমরা সিমুলেশন করতে পারি। ওরা আমরা বিভিন্ন ক্লাস্টার 1 ডিজাইন, ক্লাস্টার 2 ডিজাইন, ক্লাস্টার 3 4 এরকম করে n পর্যন্ত যত সংখ্যক বের করতে পারি। এগুলো হচ্ছে সেই ক্লাস্টার অ্যানালাইসিস, কোনটার সাথে কিভাবে কানেক্টেড করে এই যে আমরা ফাইনাল আউটপুট আসলাম। ফাইনাল আউটপুটে আমরা সাইকোলজিক্যাল মানে প্রথম 1 2 3 4 চারটা ডিজাইন এলিমেন্ট গুলো কি, সাইকোলজিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি এবং কোনটার পার্সেন্টেজ কত এগুলো সব বের করতে পারি। বের করে আমরা এটা এই যে একটা পুরো ডিজাইন ডায়াগ্রাম বের করতে পারি যে সামারে হলে কি ডিজাইন হবে, উইন্টারে হলে কি হবে, ইস্টে, ওয়েস্টে, নর্থে, সাউথে, টপ, মিডল এবং বটম লাইনে। এবং করে আমরা কিন্তু পুরো এটা একটা পুরো ডোমেস্টিক মানে হাউজিং এর জন্য বেডরুমের ডিজাইন কি, চাইল্ড বেডরুমের ডিজাইন কি, টয়লেটের কি, ব্যালকনি কি, কিচেন কি, তারপরে গেস্ট মানে এটা কি বলে ফ্যামিলি লিভিং কি, প্রত্যেকটা বিষয়কে আমরা আলাদা আলাদা কোড করতে পারি। কোড করে এই চার্টগুলো যদি আর্কিটেক্টদের কাছে থাকে তারা কিন্তু তখন একটা যে কোনো ডিজাইন করতে চাইলে এই জিনিসগুলো ধরে 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 সেগুলো কিন্তু করতে পারে, একটা হতে পারে। এবং ফাইনালি দেখেন ডোমেস্টিক এনভায়রনমেন্টে এই একটা চার্ট, ফাইনাল চার্ট যদি আমি বলি, এই চার্টে আছে যে এইখানে কিচেনের জন্য কি, এখানে কি আছে, এখানে হচ্ছে অনেকগুলো ডিজাইন এলিমেন্ট আছে। এই ডিজাইন এলিমেন্ট থেকে আমি মেইন গুলো দিয়ে ফাইনাল একটা চার্ট ডেভেলপ করতে পারি যে না আমি এখন যে অ্যাপার্টমেন্টটা করব, যে স্কুলটা করব, যে হাউজিংটা করব, যে অফিস বিল্ডিংটা করব, সেটা ডিজাইন চার্ট এটা। তখন কিন্তু দেখা যাবে যে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এবং ফাইনালি যেমন একটা যদি দেখি বড় করে, যেমন কিচেনের ইস্টে যদি কিচেন হয়, আপনার আর্কিটেক্ট হিসেবে ক্লিনলিনেস এবং ন্যাচারাল ভেন্টিলেশনের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন। ওয়েস্টে যদি হয়, ফাংশনাল আইডেন্টিটি, ইনডোর ক্লাইমেট কন্ট্রোল, ন্যাচারাল ভেন্টিলেশন, প্রাইভেসি, স্পেস ইউজেবিলিটি, ডিজাইনের ক্ষেত্রে এগুলো খেয়াল রাখবেন। নর্থে হলে ইনডোর ক্লাইমেট কন্ট্রোল, ডেলাইটিং, কোয়ালিটি, স্পেস ইউজেবিলিটি, এগুলো খেয়াল রাখবেন। এরকম করে আবার সামারে কোন ডিজাইনগুলো খেয়াল রাখবেন, উইন্টারে কোন ডিজাইন খেয়াল রাখবেন। তখন কিন্তু একজন আর্কিটেক্ট হিসেবে আপনি চিন্তা করলেন যে না আমার ডিজাইনটা আমি মেইনলি ফোকাস দেব ন্যাচারাল ভেন্টিলেশনের ক্ষেত্রে, তাহলে আমি এই জিনিসগুলো করে ফেলি আমার ডিজাইনে বা স্পেস ইউটিলাইজেশনের ক্ষেত্রে, যেটাতে মানে সবচেয়ে বেশি এনভায়রনমেন্টটা পাবেন। এবং ফাইনালি চেকলিস্ট তৈরি করতে পারেন যে 1 নাম্বার একটা স্পেসের জন্য ডিজাইন প্রেফারেন্স হচ্ছে স্পেস ইউজেবিলিটি। এটা একটা আদর্শ জিনিস। আমরা যারা এনভায়রনমেন্টাল ডিজাইন নিয়ে কাজ করি তারা সব সময় 1 নাম্বারে রাখতাম ন্যাচারাল ভেন্টিলেশন ডেলাইটিং। বাট ইউজার ফিডব্যাক নিয়ে যখন কাজ করি, এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করি, নিউরো সায়েন্স নিয়ে যখন কাজ করি, তখন দেখি যে স্পেস ইউজেবিলিটি হচ্ছে তাদের 1 নাম্বার প্রেফারেন্স চলে আসছে। সো আর্কিটেক্ট হিসেবে যখন আমি এটাকে ফোকাস করব, তখন কিন্তু
এই বিষয়টা একটু অন্য লেভেলে দাঁড়াবে আর কি। এটি হচ্ছে কন্ট্রিবিউশন, যে বিয়ন্ড এনভায়রনমেন্টাল ডিজাইন, এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইন। এটা হচ্ছে ফাইনাল একটা কনসেপ্ট, যে এনভায়রনমেন্ট ইউজার মানে কিভাবে এক্সপেরিয়েন্স এবং ডিজাইনটাকে কোরিলেট করা যায়, এবং সেক্ষেত্রে মুড, ফিলিংস এবং ইমোশনকে কিভাবে এটা হেল্প করতেছে। আচ্ছা, মুড, ফিলিংস, ইমোশনের তিনটা কিন্তু পার্থক্য আছে। মুড একরকম সুইং করে, এটার স্থায়িত্ব, ফিলিংস এর স্থায়িত্ব আর ইমোশনের স্থায়িত্ব কিন্তু এক না। কিছু কিছু জিনিস অনেক বেশিক্ষণ মাথার মধ্যে থাকে, ফিলিংস, ইমোশনটা আরো বেশি দীর্ঘায়িত হয়, মুডটা খুব তাড়াতাড়ি সুইং করে। তো এইগুলো আমরা কানেক্ট করতে পারি ডিজাইনের মাধ্যমে। তো আমি যখন এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্সে কাজ করছি, যেটাকে এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইন বলি, সেটার ফিউচার রিসার্চ এজেন্ডা যেটা, যে এখন আমরা শুধুমাত্র এটার রিসার্চ ডেভেলপমেন্টটা করতে পেরেছি, যে এটার ট্রেনিং বা সিস্টেমটা কেমন হবে, অ্যাপ্রোচটা কেমন হবে। এরপরে আমাদের ইচ্ছা এটা প্র্যাকটিসে কিভাবে করতে পারি এবং আরবান স্কেলে এটাকে কিভাবে ইউজ করতে পারি, যেটা নিয়ে এখন আমরা কাজ করছি। একটু ব্রেক দিতে পারি 5-10 মিনিট, মানে ফার্স্ট পার্ট শেষ, আমার সেকেন্ড পার্ট এখন আছে। সেকেন্ড পার্টটা খুব সিম্পল, ছবি খালি। আফটার অল ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টগুলো ছিল, বিশেষ করে থিওরি রিলেটেড, আমার মনে হয় আমার মতো অনেকেই থাকবে যে আমরা কিন্তু কনসিয়াসলি অ্যাভয়েড করেছি, বিশেষ করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আদার্স যে ব্যাপারগুলো। কিন্তু আসলে 2024 সালে এসে দেখা যাচ্ছে সজলের কথাটা প্রচন্ড মনে ধরেছে, যে সায়েন্টিফিক্যালি যদি আমরা এটাকে রেসপেক্ট করতে না পারি, মানুষজন নিতে চায় না। তো আসলে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো আরেকটা বিষয় একটু বলি, আমাদের এই চমৎকার একটা পরিবেশনার পেছনে যারা আমাদেরকে হেল্প করেছেন, অর্থাৎ আমি স্পন্সরের কথা বলছি, অ্যালাইড কনসোর্টিয়াম, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। ওনাদের সহযোগিতা ছাড়া হয়তো আমরা এত সুন্দর একটা আয়োজন এত সুন্দর করে হয়তো করতে পারতাম না। আমি এই পর্যায়ে অ্যালাইড কনসোর্টিয়ামের পক্ষ থেকে সৈয়দ মোহাম্মদ রায়হান রিজভী, ডিরেক্টর অ্যাডমিন অ্যাকাউন্টস, ওনাকে অনুরোধ করব প্লিজ আপনি একটু সামনে এসে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আর্কিটেক্ট, সুন্দর উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি কখনো মাইক্রোফোন নিয়ে আসিনি, ঠিক আছে। আমাদের যারা আসার কথা ছিল তারা আসেন নাই। আমি ভাইস ডিরেক্টর অ্যালাইড কনসোর্টিয়াম। আমি অনেক আনন্দ বোধ করছি আমরা এত সুন্দর জ্ঞানী মানুষগুলোর সামনে এমন একটা জায়গায় আসতে পেরেছি। আবারও ধন্যবাদ সবাইকে। আমি অল্প কথাই বলবো। আমাদের মূলত কাজটা হচ্ছে আপনাদের সাথে আমরা এখন কোনো না কোনো ভাবে রিলেটেড। আমরা ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল বা পার্সোনাল স্থাপনাগুলোতে ফায়ার সেফটি, জেনারেটর, লিফট, সাবস্টেশন আর সিসিটিভি এই ধরনের সব ইলেকট্রোমেকানিক্যাল সলিউশনগুলো করে থাকি। তো এটুকুই বলবো যে আপনাদের কাজ চলায় সামনের পথে বর্তমান এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদেরকে সাথে থাকবেন, সাথে রাখবেন, আমরাও থাকবো। আমাদেরকে আপনাদের লাগবে, আপনাদের তো আমাদের প্রয়োজন হবে। আমার যতটুকু ছোট ধারণা, চিটংয়ে আপনাদের কাজ করার সময় বা ভবিষ্যতে এটার গুরুত্ব আমাদের কাছ থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। বা চিটংয়ে এখনো আপনাদেরকে এইসব বিষয়গুলোতে ঢাকা থেকে মানুষকে হায়ার করতে হয়, আনতে হয়, জানাতে হয়, বা একটা দূরত্ব আছে। আমরা চিটং, ঢাকা সব জায়গায় কাজ করছি। চিটংয়ে বিশেষ করে বেশি আমাদের অবস্থানটা। তো আপনার সাথে থাকবেন, আমাদেরকে যে কোনো সময় নক করবেন, ঠিক আছে। খুশি হবো, আবার খুশি হয়েছি, আনন্দ বোধ করছি আপনাদের এটাতে স্পন্সর হয়ে। মূলত স্পন্সর হয় না, আপনাদেরকে সাথে শেয়ার করতে পেরে অনুষ্ঠানটা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবারও বলেছি কিন্তু আমি কখনো মাইক্রোফোন নিয়ে সামনে আসিনি। ক্লাস 6-এ শুধু একবার কবিতা আবৃত্তি করেছিলাম, পাস পেয়েছিলাম আমার পড়া পড়ে। এরপর আজকে প্রথম
থ্যাংক ইউ সবাইকে। একটা কৃতজ্ঞতা স্মারক আপনার প্রতি। Thank you. ধন্যবাদ। Thank you. আমরা ছোট একটা দেখিয়েছি আমরা প্রেজেন্টেশনের উপরে একটু পরেই আমরা আবার প্রেজেন্টেশনে ফিরে যাব। আমরা আশা করি ধৈর্য এবং অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাই। ক্রাইম প্রিভেনশন থ্রু এনভায়রনমেন্টাল ডিজাইন, যেটা ইউএসএ এই ডিপার্টমেন্টটা, এই সিপিটিইডি এই সাবজেক্টটা অনেক বেশি প্রচলিত, যে এনভায়রনমেন্টাল ডিজাইনের মাধ্যমে কিভাবে ক্রাইম প্রিভেনশন করে। এই কারণে কিন্তু এই বিল্ডিংটা পুরো ভেঙে ফেলা হয়েছিল, যে ইউজার নিডস এন্ড ডিমান্ডের সাথে ডিজাইনের একটা সামঞ্জস্যতাহীন ছিল। দেখেন এরকম চেয়ারগুলো আমরা ডিজাইন করি, কিন্তু এই চেয়ারগুলোর মধ্যে আগে ই ছিল না, ওই যে পার্টিশন ছিল না, এখানে মানুষজন ঘুমাতো। তো যখন সিটি কর্পোরেশন এখানে দেখলো যে না আসলে মানুষজন ঘুমায়, বসতে পারে না, রাত্রিবেলায় দেখা যাচ্ছে যে ওখানে অনেক ধরনের ক্রাইম বা বিভিন্ন কিছু, ওর মধ্যে একটা পার্টিশন দিয়ে দিল। এটা কিন্তু দেখেন সিম্পল একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার, এক্সপেরিয়েন্স থেকে ওদের সলিউশনটা আসলো। এই যে মার্কারগুলো ইউজ করা হয়েছে, কারণ অনেক সময় আমরা সিঁড়িতে উঠতে নিলে যারা চোখে কম দেখে বা বিভিন্ন কিছু হয় তাদের কিন্তু ইমব্যালেন্স হয়, দেখা যাচ্ছে যে একটা স্টেপ না দিয়ে আরেকটা স্টেপে পা দিচ্ছে। এই ধরনের একটু মার্কার ইউজ করা হয়। এটাও কিন্তু এই সেফটি সিকিউরিটির এক্সপেরিয়েন্স থেকে ডিজাইনে চলে আসছে। এই ধরনের বাইরে সবসময় এই ধরনের এটা কি বলে যে ওয়ার্ক সিগন্যাল বাটন এটা থাকে, এবং কিছু কিছু জায়গায় যেটা আছে যে সচরাচর একটা নির্দিষ্ট টাইমের পরে গাড়িটা বন্ধ হয়ে যায়, কারণ রেড লাইট জ্বলে ওঠে। কিন্তু সিটি কর্পোরেশন দেখলো যে আমার মানুষ নাই কিন্তু রেড লাইট জ্বলে উঠতেছে, গাড়িতে একটা মানে জ্যাম তৈরি হচ্ছে। ওরা করলো কি বাটন সিস্টেম করলো, যে আপনি ওখানে গেলে আপনার প্রয়োজন আপনি পুশ করলেন, পুশ করার পরে একটা নির্দিষ্ট সময় পরে আপনার থেমে যাবে গাড়ি, তখন ট্রাফিক জ্যামটা কন্ট্রোল করা ইজি হয়। এইখানে দেখেন মানে আমরা এরকম অনেক ডিজাইন করে থাকি, যেখানে র্যাম্প দিচ্ছে সেখানে গাছ উঠবে কি হবে। তো এইগুলো কিন্তু হিউম্যান এক্সপেরিয়েন্স থেকে আসছে। এরকম বাইসাইকেল লেন যদি মাঝখানে থাকে তাহলে যারা সাইকেল নিয়ে যাতায়াত করে তারা অনেক ভয়ের মধ্যে থাকে এবং অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি হয়। সুতরাং রোড ডিজাইন বা ট্রান্সপোর্ট ডিজাইনে এই এক্সপেরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম হাজারো এক্সাম্পল আপনারা পাবেন। এটা খুব ইন্টারেস্টিং যে আফ্রিকাতে মেবি পানিতে অনেক দূষণ ছিল এবং পানি ওরা পান করার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসতো। পরে ওরা নিজেরাই নিজেদের এক্সপেরিয়েন্স থেকে একটা টিউব আবিষ্কার করে, যেটাকে বলতেছে লাইফ স্ট্রং, এবং এইটা জাস্ট যে কোনো টিউবওয়েলে লাগালেই অ্যাড করলেই পিউরিফাই হয়ে যায় ওয়াটার। অর্থাৎ মানুষের নিডস এন্ড ডিমান্ড থেকে কিন্তু ডিজাইনের উদ্ভবটা হচ্ছে, সলিউশনটা আসছে। এরকম ছবি আমরা সবসময় স্টুডেন্টদেরকে বলি যে একটা অ্যাবান্ডন ব্রিজ, এটা হিউম্যান রিক্রিয়েশনে ইউজ হচ্ছে। ওখানকার যে কমিউনিটি আছে কমিউনিটিরা এটা ইউজ করতে পারতেছে, অর্থাৎ কমিউনিটির এক্সপেরিয়েন্স থেকে এখানে এটা ডেভেলপ করা হয়েছে। জুতার সোল বলি আমরা, পায়ের নিচে, এটা কোথেকে আসছে? এই যে কাটা, এগুলো ওরা সবাই দিয়েছে, যে প্যান্টে বা বিভিন্ন জায়গায় লেগে থাকে গায়ে, ওখান থেকে কিন্তু ডিজাইনের কনসেপ্টটা বের হয়ে কিন্তু এই জিনিসটা আসছে। তো আমরা যারা ডিজাইনার বা আর্কিটেক্ট, এই টেবিলটা যে বাঁদিকে খুব ইন্টারেস্টিং একটা টেবিল। মানে টেবিলটা দিনের বেলায় দেখলে বোঝা যায় না যে ওখানে আসলে কি কি আছে, কিন্তু একটু যদি শেডের মধ্যে দেওয়া যায় ওই টেবিলের উপরে বিভিন্ন রকম কালার কালার চলে আসে, ইভেন মেনু টেনু চলে আসে, ইন্টারেক্টিভ টেবিল বলতেছে। তো এই জিনিসগুলো কিন্তু ইন্টারেক্টিভ ডিজাইন বা ইন্টারাকশন, আর্কিটেকচার ইন্টারাকশন, হিউম্যান বিল্ডিং ইন্টারাকশন, এটা কিন্তু এই ফিল্ডের একটা পার্ট, যে আমরা ছোট ছোট প্রবলেমগুলোকে জাস্ট প্রবলেম আইডেন্টিফাই করে আমরা সলিউশনে আসবো।
এরকম বহু চিত্র আছে। আমরা জেন্টস তারপরে লেডিস টয়লেট করি, এখন কিন্তু ইউনিসেক্স একটা টয়লেট ফাংশন বের হয়েছে। এগুলো সবই আসছে ওখান থেকে। খুবই একটা মানে লিফট থাকলে বা এক্সেলেটর থাকলে আমরা কেউ সিঁড়ি ইউজ করতে পারি না। তো সিটি কর্পোরেশন একটা দেশে কি করলো যে প্রত্যেকটা সিঁড়ির মানে উপরে ওই যে পিয়ানোর মতো কোনো সেন্সর দিয়ে দিছিল। এতে করে সিঁড়িতে যারা যাচ্ছে শব্দ হচ্ছে, দেখা যাচ্ছে সবাই অবস্থান মনেই লিফট ইউজ না করে বা এসকেলেটর ইউজ না করে সিঁড়িতে উঠতেছে আর নামতেছে। এতে এক্সারসাইজ হচ্ছে, ইভেন সিঁড়িটা ইউজ করতেছে। মানে ছোট্ট একটা প্রবলেম অনেক বড় সলিউশন করতে পারে। এখন আমরা কি অ্যাকশন নিচ্ছি? আমার সুপারভাইজার বা প্রফেসর আমরা একসাথে এখনো কাজ করছি। আমরা বিভিন্ন দেশে ওইটা উপরে আসাম, ইউকে, ইন্ডিয়া, জাপান, আমরা বিভিন্ন দেশে যেহেতু এই টপিকটা একেবারেই নিউ এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স ডিজাইন এবং আমি হচ্ছে এখন পর্যন্ত এটার প্রথম পিএইচডি করছি এটার উপরে। সো যেমন ইন্ডিয়াতে ভিআইটি ভ্যালুর ইনস্টিটিউট অফ টেকনোলজি ওরা একটা এক্সপিরিয়েন্স ডিজাইন ল্যাব করেছে, ওখানে আমি অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে আছি। এরকম জাপান হোকাই ইউনিভার্সিটিতে হেলথ সায়েন্স ফ্যাকাল্টির সাথে ওরা একটা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছে এক সপ্তাহে, যেটা হচ্ছে হেলথ এক্সপেরিয়েন্স ডিজাইন। ওইটাতে আমরা ক্লাস নেই। গত বছর মানে 1.5 বছর আগে গিয়েছিলাম ক্লাস নিতে। বিএমএসএস স্কুল, এটা আর্কিটেকচার একটা স্কুল, ওখানেও আমরা এই 7 দিনের ওয়ার্কশপ করিয়েছি। এরকম বিভিন্ন ওয়ার্কশপ করেছি এর উপরে এবং এখনো আমরা এটা করে যাচ্ছি। এটা হচ্ছে মেলবোর্ন স্কুলে আমরা করেছি। ইন্ডিয়ার একজন আর্কিটেক্ট, ওনার সাথে আমার পরিচয় হয়েছে ইন্ডিয়াতে। তো এভাবে আমরা বিভিন্ন ভাবে সেটআপ রেডি করে কিভাবে এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স ডিজাইনটাতে হিউম্যান ওয়েলবিং, হেলথ এন্ড ওয়েলবিং কে এনহ্যান্স করা যায়, স্টিমুলেট করা যায়, সেটা এগুলো দেখছি। এগুলো আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, যেটার অ্যাক্টিভিটির মূল যে আমাদের কোর কোঅর্ডিনেটর, যেটাকে আমরা বলছি জেম্যাক, জিরো এনার্জি মাস কাস্টম হাউস সাস্টেনেবল ডিজাইন ওয়ার্কশপ আমি করছি এগুলো। এটা আমাদের একটা গ্লোবাল নেটওয়ার্ক জেম্যাক, যেটা যেখানে অল ওয়ার্ল্ডের প্রায় প্রত্যেকটা দেশেই বিভিন্ন প্রফেসররা কানেক্টেড এবং বাংলাদেশের এটা চ্যাপ্টার আমরা ওপেন করেছি। আমি হচ্ছে এটার ফাউন্ডার আর কি। সো বাংলাদেশে আমরা ছোটখাটো বিভিন্ন সেমিনার ইতিমধ্যে শুরু করেছি এটা নিয়ে। গত বছর কোরিয়াতে এটার উপর হয়েছিল, আমার সুপারভাইজার আমার ছবি দেখাচ্ছিলেন যে এটা ডেভেলপ করা হয়েছে এভাবে, উনি আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিলেন, সেটা আমি দেখাচ্ছি। তো কোরিয়াতে এটা সিওল হাউজিং ফোরাম 2023। ইউকেতে হেরিটেজের উপরে আমরা আরবান অ্যাটমসফিয়ার অফ হেলথ এন্ড ডোমেস্টিক এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স ডিজাইন, ইউনিভার্সিটি অফ কার্ডিফ ইউনিভার্সিটি, হোকাইডো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, এরা মিলে একটা করেছিল। জাপানে যেটা আমরা নিয়ে কাজ করছি এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স ডিজাইন ফর অ্যাক্টিভ এজিং, বিশেষ করে যারা ওল্ড পিপল, যাদের বয়স অনেক বেড়ে গেছে, তাদের জন্য আসলে কি কোন এনভায়রনমেন্টটা সবচেয়ে বেশি মেন্টাল ওয়েলবিং কে এনহ্যান্স করবে সেটা নিয়ে কাজ করছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বা এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার, সেটা হচ্ছে দেশে ব্যাক করে আইসিটি এবং এজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তারা আমার এই কোর্সটাকে অ্যাপ্রুভ করেছিল এবং চুয়েটে আমরা এই কোর্সটা প্রথম ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশের মধ্যে এবং একটা ব্যাচ কমপ্লিট করেছি 30 জন স্টুডেন্টের। 60 আওয়ার্স এর কোর্স ছিল এটা। সেখানে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যেখানে আমি মেইন কোঅর্ডিনেটর ছিলাম, আমার সাথে আরো অন্যান্য টিচার প্রফেসররা ছিলেন। এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স ডিজাইনার ফাউন্ডেশন কোর্স যেটা আমরা বলি আর কি, আমাদের ল্যাবে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানকার কিছু চিত্র যে স্টুডেন্টরা
বা যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা কিভাবে কাজ করেছিল বিভিন্ন কিছু নিয়ে, এবং তারা কিভাবে প্রবলেম গুলো সলভ করেছিল, যে ডিজাইন থিংকিং কেমন হতে পারে একটা প্রবলেম সলভ করেছিল। এবং খুব মজার মজার কিছু বিষয় তারা বের করেছিল এভাবে, যে একটা ক্যান্টিনে যে আমরা বসার লাইন গুলো ডিজাইন করেছিলাম, অ্যাকচুয়ালি তারা খুঁজে বের করছে যে এনভায়রনমেন্টাল দিক থেকে যদি বিবেচনা করি এই জিনিসগুলো আসলে এইরকম হওয়াটা উচিত। এরকম তারা বিভিন্ন ছোটখাটো প্রবলেম গুলো বের করেছে এবং তাদের কাজ একটু দেখাচ্ছি। এখানে আমার সাথে কোর্স কোঅর্ডিনেটর হিসেবে এখানে আসছেন মুহি, আমাদের এই টিচার। এই যে মুহি একটু হাত তোলো। আমাদের এই টিচার আর কি। তো ও এই কোর্সটা আমার সাথে কোঅর্ডিনেট করেছিল এবং সেখান থেকে স্টুডেন্টদের সিমুলেশন ফিডব্যাক বিভিন্ন কিছু আরবান স্কেলে ওরা কাজ করেছে, বিভিন্ন ধরনের সিমুলেশন সফটওয়্যার ইউজ করে, এবং সেখান থেকে আসলে ফাইনাল ফিডব্যাকটা কি সেই জিনিসগুলো ওরা বের করে দিয়েছিল। কিছু মজার সলিউশন, এবং তারা শুধুমাত্র যে আর্কিটেকচার নিয়ে চিন্তা করছে তা না, তারা ইভেন পাঞ্চিং কার্ড যেটা আছে সেই কার্ডটা আসলে মানুষ অনেক সময় ভুল করে কার্ড পাচ্ছে। মানে আমাদের কথা ছিল যে তোমরা লাইফের খুব ছোট্ট প্রবলেম আইডেন্টিফাই করো এবং সেই আইডেন্টিফিকেশন থেকে একটা সলিউশনে আসো ইউজার এক্সপেরিয়েন্স থেকে, এবং তারা সেই জিনিসগুলো করেছিল আর কি। ইভেন দেখেন যে এটা কি বলে চাকু নাকি ওইটা ইন্ডিকেটরের মাথাটা যে ওটা আর্কিটেক্টরা খুব কম আর্কিটেকচারের স্টুডেন্ট আমরা আছি ওটা হাত কাটে নাই। তো ওইটার সলিউশন কি হতে পারে ওরা এটাও বের করছে আর কি, জাস্ট এক্সপেরিয়েন্স জিনিসগুলো দিয়ে ইউজ করে। জুতা পরি, জুতার পরা নতুন জুতা পরার পরে কেটে যায় পা পিছন দিকে, ওটা আসলে কি হলে বেটার। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এইটা যখন আমি ফেসবুকে পোস্ট করি তখন আমি নাম বলতে বাধ্য হচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনার সাথে আরো যারা কাজ করেন তাদের মধ্যে একজন আমার সাথে যোগাযোগ করে এবং তারা সামহাউ মেবি ফ্যাক্টরি দেবে বা সামথিং এরকম কিছু করবে। তারা আমাকে বললো যে এই কনসেপ্টটা আমাদের খুব ভালো লাগছে, আমরা এটা নিয়ে কাজ করতে চাই এবং সোশ্যাল বিজনেস করতে চাই। পরে আমি স্টুডেন্টের সাথে তাদেরকে ইন্টিগ্রেট করাই যে আপনারা কাজ করেন। মানে ছোট্ট, মানে আমি চিন্তা করতে পারিনি যে এই জিনিসটা আরেকজনের মাথায় ঢুকবে, সেটা জাপানে তারা অ্যাকচুয়ালি এই কাজগুলো করতেছে এবং দে আর ওয়ার্কিং অন দ্যাট। শুধুমাত্র এটা না, বাংলাদেশে 3টা না 4টা বোধহয় ডিজাইন স্কুল আর টেকনোলজিক্যাল স্কুল হবে, সেটা প্রাইভেট পর্যায়ে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে। তো তারা যোগাযোগ করছে, তারা বাংলাদেশের জন্য কিছু ট্রেনার ওয়ার্কার রেডি করবে, যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড ট্রেনিং এর মাধ্যমে তারা ফ্যাক্টরিতে প্রোডাকশন করবে। এবং ওই স্কুলগুলো আমরা তো সবসময় আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন, ল্যান্ডস্কেপ ডিজাইন, আরবান ডিজাইন এই স্কেলে চিন্তা করতেছি, কিন্তু অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তারা চিন্তা করছেন যে প্রোডাক্ট কিভাবে আমি ইন্টেরিয়র করব। এবং সেই ক্ষেত্রে কিছু স্কুল কাজ করবে ভবিষ্যতে আমাদের দেশে, চট্টগ্রামে আছে, ঢাকাতে আছে, সাভারে আছে, ডেভেলপ হচ্ছে। সেই স্কুলগুলো কাজ করবে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তাদের জন্য এই এক্সপেরিয়েন্স ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো তারা এগুলো নিয়ে কাজ করছে। এই দেখেন ওই যে মানে এটাও খুব ইন্টারেস্টিং যে আমরা যখন বেসিনে হাত ধুতে যাই, আমরা বেসিনটা অনেক সময় এত সুন্দর করে ডিজাইন করি, ওই সামনে একটু গেলে দেখা যাচ্ছে পানি পড়লে জামাটা ভিজে যায়। তো আমার স্টুডেন্টরা সেই জিনিসটা খেয়াল করতে এবং এটা সলিউশন কি হবে সেটা বের করছে। ইন্ডিকেটর দিয়ে হাত কাটলে অনেক সময় হাতের নখ বেশি কাটা হয়ে যায়, তো তাদের ইন্ডিকেটরের মাথাটা কোন শেপের হলে বেটার হবে তারা এটা নিয়ে কাজ করছে। সো মানে তখন খুব মানে ভালো লাগছে যে না জিনিসগুলো আসলে তারা ঠিক করছে। তো এক্সপেরিয়েন্স ডিজাইন এটার কিছু ম্যানিফেস্টো এখন বের হচ্ছে। এই যে বই, দুটো বই, একটা বই হচ্ছে এনভায়রনমেন্টাল সাইকোলজি ফর ডিজাইন, যেটা জ্যাক পকেট এর লেখা। এই বইটা আমার মনে হয় যে সমস্ত আর্কিটেকচার স্টুডেন্টদের বা আর্কিটেক্টদের পড়া উচিত এই বইটা, কারণ একটা ডিজাইন কিভাবে হেলথ এবং এনভায়রনমেন্টাল ইস্যুটাকে আপনার এনহ্যান্স করবে
সেটাই বইয়ের মধ্যে আছে এবং উনি খুবই নামকরা রাইটার, জ্যাক কপেক, ইউএস বেসড। তো মজার ব্যাপার হচ্ছে উনি আমাকে একটা মেসেজ দেয় যখন দেখি যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি, এবং আমি তখন ওনাকে বলি যে আমি এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স ডিজাইন নিয়ে কাজ করছি। তখন উনি আমাকে বললো যে দিস লুক ভেরি এক্সাইটিং এন্ড ইটস এ টাইমলি টপিক, বেস্ট অফ লাক উইথ ইউর রিসার্চ এন্ড দিস প্রজেক্ট। তো ভালো লাগে যে যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করছি তখন দেখা যাচ্ছে এইসব ফিল্ডের যারা আশপাশের মানুষজন আছেন তারা কিন্তু, যেহেতু এখন ডিজিটাল যুগ, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে এই জিনিসগুলোর সাথে ইন্টিগ্রেট করতেছে, যোগাযোগ করতেছে। সো থিঙ্কিংটা এরকম। তো অনেকেই মনে করেন যে না, দেশের বাইরে গিয়ে কাজ করলে বোধ হয় অনেক সম্ভব, দেশে বোধ হয় অপরচুনিটি নাই। কিন্তু আমার কাছে সবসময় মনে হয় যে অপরচুনিটিটা বোধ হয় এখানেই বেশি। এখান থেকে কাজ করলে গ্লোবালি পৌঁছানো সম্ভব হয় খুব তাড়াতাড়ি, বিকজ আমাদের এখানে অনেক প্রবলেম আছে, যে প্রবলেমগুলো হয়তো ডেভেলপ কান্ট্রিগুলোতে নাই। তো ওদের ওখানে কাজ করার থেকে আমাদের এখানে কাজ করার স্কোপ অনেক বেশি। আমাদের এখানে একজন আর্কিটেক্ট যত বড় বড় বিল্ডিং করতেছেন, যত কিছু করতেছেন, বাইরে থেকে এত সহজ না। হ্যাঁ, আর্কিটেক্ট হিসেবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে একটা ফুল বিল্ডিং আপনার হাতে হয়ে যাবে, কারণ স্কোপটা আপনার বেশি। তো এখানে আরো একটা বই আছে সারা উইলিয়াম বোল্ট থেকে, ইনাকে আমি এই লাইনে কাজ করার ক্ষেত্রে আমি একটু গুরু মনে করি, কারণ এই বইটা আমার থিঙ্কিংটাকে লাইফে প্রথম চেঞ্জ করে দিয়েছে। যে এই বইটা কেউ যদি পড়ে, এত সুন্দর করে ন্যারেটিভস গুলো লেখা, যে আলো শুধুমাত্র যে আমার ভেতরের অন্ধকার ঘরকে আলোকিত করছে তা না, উনি বলতে চাচ্ছেন যে আলো আমাদের সাইকোলজিক্যাল চেঞ্জ করতেছে, মুড সুইং চেঞ্জ করতেছে, অনেক কিছু করতেছে। তো প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে উনি ন্যারেটিভস লিখছেন, যেটা আমাকে আমার মেথডোলজি এস্টাবলিশ করতে হেল্প করছে, যে না এগুলো করতে পারি। আমার জন্য আরেকটা বড় সৌভাগ্য, যেটা আমি মনে করি যে এখানে মুরাদ আছেন, আচ্ছা, প্রিমিয়ার ইউনিভার্সিটি আর্কিটেকচার হেড কনভার্সেশন। তো আমাদের উচিত সব স্টুডেন্টদের একটা ফিল্ড তৈরি করে দেয়া। তো আমার সৌভাগ্য হয়েছে যে পিএইচডি চলাকালীন সময়ে একটি ইন্টারন্যাশনাল জার্নাল আমরা এস্টাবলিশ করতে পেরেছি, যেটার নাম হচ্ছে আমেরিকান জার্নাল অফ এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স ডিজাইন। যে জার্নালটার মূল এডিটর হচ্ছে আমার সুপারভাইজার, এবং আমি আছি জড়িত, এবং মূলত এই জার্নালটা আমি দেখাশোনা করি। সো আমাদের কোন স্টুডেন্ট যদি এখানে পেপার সাবমিট করে, খুব যদি খারাপ না হয়, তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। এবং মানে আমরা সবসময় কল ফর পেপার করি, কিন্তু একটু কোয়ালিটিটাকে মেনটেন করার চেষ্টা করছি আর কি, যে কিভাবে করা যায়। তো এখানে আমাদের এডিটর হিসেবে ইউএই স্কুল অফ আর্কিটেকচার এর হেড, মেলবোর্ন স্কুল অফ ডিজাইন, তারপরে ভিআইটি প্রফেসর মানে ইন্ডিয়া, এরকম বিভিন্ন জন আমরা কানেক্টেড আছি এটার সাথে। আমার আরেকটা কাজ সবসময় থাকে, সেটা হচ্ছে পেপারে লেখালেখি করা, যেটার মাধ্যমে আমি চাই যে বাংলাদেশের নতুন একটা ফিল্ড তৈরি হোক। যেমন trying my best to establish a new technology school for economic development. তো সেটা অবশ্যই ডিজাইন এন্ড টেকনোলজি নির্ভর হবে, যেটা থিওরিটিক্যাল না, আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিভাবে ট্রেন আপ করে মার্কেটে ম্যানপাওয়ার তৈরি হবে সেটাকে ডেভেলপ করবে, সেটা নিয়ে এখন কাজ করছি, এটা নিয়ে একটু লেখালেখিও করছি। এই ধরনের বহুত জার্নাল আছে, কেউ যদি চায় আমার সাথে যোগাযোগ করতে পারেন, লিঙ্কগুলো দিতে পারি, যেটা হচ্ছে এই যে এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স ডিজাইন নিয়ে কাজ করছি সেগুলোর মানে বিভিন্ন জার্নাল থাকে। আমরা যারা একাডেমিশিয়ান, তাদের মূল টার্গেট থাকে যে নলেজ ডেভেলপমেন্ট মূলত। তো কারণ বিল্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এটা আপনাদের উপরে যারা প্রফেশনালি আছেন তাদের উপর ডিপেন্ড করছে, বাট আমাদের মূল কাজ হচ্ছে নলেজ শেয়ার এন্ড নলেজ ডেভেলপমেন্ট। এর পরে যদি আমরা সময় পাই, আমরা কিছুটা বিল্ড এনভায়রনমেন্টে একটু টাচ করি, বাট প্রফেশনালিজম ম্যাটার। আমাদের মূল প্রফেশন হচ্ছে নলেজ ডেভেলপমেন্ট। তো আমরা সবসময় ট্রাই করি যে আমরা যে নলেজগুলো ডেভেলপ করছি সেগুলো যেন ইন্টারন্যাশনালি পাবলিশড হয়।
তো এই ধরনের অনেক জার্নাল পাবলিশ হবে। ওয়ার্ল্ড যেটা নিয়ে কাজ করছে সেটার কিছু এক্সাম্পল দিচ্ছি। নিউলি এস্টাবলিশড ল্যাব হিউম্যান এক্সপেরিয়েন্স ল্যাব, যেটা ইউনিভার্সিটি অফ মেলবোর্নে এস্টাবলিশড হয়েছে। এথিংস এটা একটা ল্যাব। এটা আরবান ডিজাইন এন্ড এনভায়রনমেন্টাল সাইকোলজি ল্যাব, ইউনিভার্সিটি অফ মিশিগান ইউএসএ। হিউম্যান বিল্ডিং ইন্টারঅ্যাকশন ল্যাব, যেটা কার্লটন ইউনিভার্সিটি কানাডাতে। এগুলো সব নতুন তৈরি হয়েছে। হিউম্যান বিল্ডিং ইন্টারঅ্যাকশন ল্যাব, টরন্টো ইউনিভার্সিটি কানাডাতে। এনভায়রনমেন্টাল সাইকোলজি ল্যাব, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক ইউএসএ। বিল্ডিং পারফরম্যান্স এন্ড ডায়াগনস্টিক ল্যাব, কার্নেগি মেলন ইউনিভার্সিটি ইউএসএ তে। এভিডেন্স বেসড ডিজাইন ল্যাবরেটরি, এটা এএনএম ইউনিভার্সিটি ইউএসএ। এরকম অনেক ধরনের ল্যাব, হিউম্যান বিহেভিয়ার ডিজাইন ল্যাব, হিউম্যান এনভায়রনমেন্টাল রিলেশন ল্যাব আছে। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে এক্সপেরিয়েন্স ডিজাইন ল্যাব এস্টাবলিশড হয়েছে। এক্সপেরিয়েন্স ডিজাইন ল্যাব এটা একটা ইউনিভার্সিটিতে, এনসি স্টেট ইউনিভার্সিটি। ম্যাসাচুসেটস এমআইটি যেটাকে আমরা বলি, ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভার্চুয়াল এক্সপেরিয়েন্স ল্যাব। ভার্চুয়ালি আমরা 3D এনভায়রনমেন্ট কিভাবে রেডি করতে পারি সেই জিনিসগুলো করা হয়েছে। ইউএক্স ডিজাইনের উপরে এই টপিকসটা পড়তে গিয়ে আমাকে আরো কিছু কোর্স করতে হয়েছে। এটা নিজের ইচ্ছাকৃতভাবেই, সেগুলোর সার্টিফিকেশন, যেটা আমরা বলতেছি ইউজার এক্সপেরিয়েন্স ল্যাব, যেটা নরমালি দিয়ে থাকে হচ্ছে এক্সপেরিয়েন্স এন্ড ইন্টারঅ্যাকশন ডিজাইন ফাউন্ডেশন। এটা অল ওয়ার্ল্ডে সেরকম কিছু কোর্স করেছি বিষয়টা আরো জানার জন্য। এই বইটা এই বছর আশা করি আমার নিউ একটা বই, এবং আমার লেখা প্রথম বই। এটা গ্লোবালি মার্কেটে আসবে, এনভায়রনমেন্টাল আর্কিটেকচার রিসার্চ এজেন্ডা ফর টপিকস। এটা অ্যাকচুয়ালি আমি আমার স্টুডেন্টস এবং যারা মাস্টার্স পিএইচডি করতে চায় তাদের জন্য করা। কারণ আমি দেখেছি যে যারা মাস্টার্স পিএইচডি বা হায়ার এডুকেশনে যায় তারা আসলে কোন টপিকস নিয়ে কাজ করবে, এটা একটা প্রথম খুব কনফিউশনের ব্যাপার থাকে, তারা আসলে কোন দিকে যাবে। তো এখানে প্রায় 30টা আর্কিটেকচারাল টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এই বইটা আশা করি সহায়ক হবে সবার জন্য। তো দেখা যাক, বইটা প্রায় লেখা শেষ, সাবমিশনের জন্য ওয়েটিং। এখন আমরা আমাদের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে আমি যে ফান্ডেড মানে এই প্রকল্পগুলো পেয়েছি, আমাদের সব টিচারই কিছু না কিছু তাদের ইন্টারেস্টে কাজ করে। যেমন এখানে আমাদের শাইলা আছে, ও হেরিটেজ নিয়ে কাজ করলো, কয়েকদিন আগে জাপান থেকে ঘুরে আসলো। আর একজন ম্যাডাম আছে, সেও জাপানে গিয়েছিল, ওই হেরিটেজ কনজারভেশন এগুলো নিয়ে কাজ করে, তাদের কাছেও কিছু প্রজেক্ট আছে। তো আমি এখন ব্যক্তিগতভাবে যে কাজটা কমপ্লিট করেছি সেটা কার্বন ফুটপ্রিন্ট ইভ্যালুয়েশন অফ লোকাল বিল্ডিংস ইন বাংলাদেশ টুয়ার্ডস লো কার্বন সোসাইটি, এটা শেষ হয়ে গেছে। আর 3টা প্রজেক্ট আমার চলমান। একটা কাজ করছি কমিউনিটি ক্লিনিক গুলো নিয়ে, যে আমাদের দেশের যে কমিউনিটি ক্লিনিক সেগুলো আপনারা দেখবেন যে ছোট্ট একটা ঘরের মতো করে বানিয়ে সব জায়গায় করে ফেলছে, বাট ওইখানে রোগী বা পেশেন্ট বা যারা ইউজার তাদের ফিডব্যাক যদি পাই তাহলে ডিজাইনটা কেমন হবে। এটা প্রথম প্রজেক্ট 2। 3 তে হচ্ছে থার্মাল পারসেপশন এন্ড অ্যাডাপ্টেবিলিটি ইন নন এয়ার কন্ডিশন অ্যাপার্টমেন্ট বিল্ডিং আন্ডার ভ্যারিং ক্লাইমেট সিনারিও ইন বাংলাদেশ। এটাতে আমরা চেষ্টা করছি যে যেগুলো এয়ার কন্ডিশনিং বিল্ডিং না, গরমের সময় এখানকার মানুষের পারসেপশনটা কেমন সেটার একটা আউটলাইন রেডি করা। যে আউটলাইন আর্কিটেক্টের কাছে গেলে তারা ডিসাইড করতে পারবে যে দিস ইজ দি এক্সপেরিয়েন্স ফ্রম ইউজার ব্যাকগ্রাউন্ড, সো কোন ডিজাইন ইনিশিয়েটিভটা আমরা দিতে পারবো যেগুলো এয়ার কন্ডিশনিং বিল্ডিং না সেই ক্ষেত্রে। আর 4 নাম্বার প্রজেক্ট হচ্ছে অ্যানুয়াল ডোমেস্টিক এনার্জি কনজাম্পশন সিনারিও অফ মাল্টি স্টোরেজ অ্যাপার্টমেন্ট ইন ঢাকা। এইটা অ্যাকচুয়ালি টিম লিড দিচ্ছে আমাদের ম্যাডাম আছেন রিজওয়ানা ইসলাম, আমি কোলিডার হিসেবে আছি। তো এইভাবে আমরা এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স ডিজাইনটাকে বিভিন্ন ফান্ডেড রিসার্চের মাধ্যমে একটু এক্সিকিউট করার চেষ্টা করছি।
যে কিভাবে কি করতে পারি। তো এখানে সাম পাবলিকেশনের নাম আছে। সো থ্যাংক ইউ এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে ধন্যবাদ। এটাকে বলছি environmental experience design. I focus mainly environmental parameters. এখন ফর এক্সাম্পল এটার সাথে পলিটিক্যাল জড়িত থাকতে পারে। এখন ধরেন পলিটিক্স এর বিষয়টা তো আপনার ব্রেনের মধ্যে কাজ করতেছে। আপনি ভালো আছেন না খারাপ আছেন, স্থায়ী মানে স্টেবল আছেন না আনস্টেবল আছেন সেটা কাজ করছে। এখন আপনাকে বলা হলো যে এনভায়রনমেন্টের টেম্পারেচারটা বা কমফোর্টটা আপনার কেমন লাগছে। আপনি কমফোর্ট নিয়ে কথা বললেও অ্যানসারটা কিন্তু আপনার এই ব্রেন থেকে আসতেছে এবং সেটার সাথে শুধুমাত্র পলিটিক্যাল কন্ডিশন না, ইভেন আপনার পার্সোনাল কন্ডিশনও জড়িত থাকতে পারে। আপনার বাসায় বা কোথাও যদি খুব সমস্যায় থাকেন, আপনি যত ভালো এনভায়রনমেন্টে আপনি ভালো থাকবেন না। দিস ইজ দি রিয়েলিটি। বাট আপনার যে অ্যানসার সেটা হচ্ছে যে ইউ ক্যান ইউজ। ধরেন আমি যেখানে এনভায়রনমেন্টাল প্যারামিটারগুলো নিয়ে কাজ করেছি, আমার প্রোগ্রামিংটা এমনভাবে তৈরি, ওখানে আপনি এনভায়রনমেন্টের জায়গায় আপনি পলিটিক্যাল বিভিন্ন প্যারামিটার নিয়ে দিতে পারেন, তখন কিন্তু ওইটার রেজাল্ট পলিটিক্যালি পাবেন আপনি। মানে এটা জাস্ট একটা মেথডোলজি ফ্রেমওয়ার্ক, বাট ইউ ক্যান ইউজ দিস মেথডোলজি অ্যাজ ইউ উইশ। মানে আমরা যে কোড করি, কোড করার সময় দুটো অপশন থাকে, তো ওই কোডিং এর বিষয়ে আপনার কিছু করা হয়েছিল? যেটা ওয়ার্ল্ডে বর্তমানে এআই দিয়ে আমরা যে জেনারেট করতে পারি, এখানে কিন্তু মোটামুটি ডেটা সায়েন্সের কাজগুলো করা হয়েছে। যে আপনি জানেন যে আপনার এই ক্যালকুলেশনটা আছে, এটা এস্টাবলিশ, আপনি ম্যাথ নতুন করে ডেভেলপ করছেন না, কিন্তু আপনি জানেন এই ম্যাথমেটিক্সটা বা এই ইকুয়েশনটা আপনি এই কাজে ইউজ করতে পারবেন। এখন ওই যে এক্স এর জায়গায় কি বসাবেন সেটা ডিপেন্ডস অন ইউ, ওয়াই এর জায়গায় কি বসাবেন ডিপেন্ডস অন ইউ। এই দুইটাকে ডেটা সায়েন্সের মাধ্যমে কিভাবে ন্যারো ডাউন করা যায়। আপনার 10টা চয়েস আছে, কিন্তু আপনাকে একটা চয়েস পিক করতে হবে। ডেটা সায়েন্সটা এই কাজটা করছে এখানে। একটা স্যার নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে আপনি বলেছিলেন, হ্যাঁ নিউমেরিক্যাল অ্যানালাইসিসের বিষয়টা একটু নিউমেরিক্যাল অ্যানালাইসিস আমরা যেটাকে বলি সিমুলেশন, ম্যাথমেটিক্স অ্যানালাইসিস। যেমন এইখানে 24 ঘন্টায় কি একই টেম্পারেচার থাকবে? থাকবে না। আপনি যদি 1 ঘন্টা পর পর টেম্পারেচার নেন, এটার 24 ঘন্টায় 24টা টেম্পারেচার পাবেন, তাই না? এটার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে এখানে কত মানুষ আছে, এসি চালাচ্ছেন কিনা, তার নাকি বন্ধ, বিভিন্ন কিছুর উপরে। এই যে 24টা, এই 24টাকে তো কম্বাইন করতে হবে। আপনি তো 24টা ডিজাইন করতে পারবেন, একটা এভারেজ আসতে হবে। তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা নরমালি কোডিং এ দুইটা জিনিস ইউজ হয়, ইয়েস অর নো অথবা 0 বা 1, যেটা আমরা বাইনারি কম্পিউটারে বলি আর কি। তো ওই জিনিসটা এখানে ইউজ করা হয়েছে একটা নির্দিষ্ট স্কেল ধরে, যে স্কেলের মধ্যে আমার এক্সিস্টিং কন্ডিশনে আপনি কেমন আছেন, আপনার সাইকোলজিক্যাল ওয়েলবিংটা কেমন সেটা জানতে চাওয়া হয়েছে, কমফোর্ট মানে কমফোর্ট কন্ডিশনটা কেমন সেটা জানতে চাওয়া হয়েছে, আর ফিউচার প্রেফারেন্সটা আপনার কি হতে পারে সেটা জানতে চাওয়া হয়েছে। এই জিনিসগুলো প্রত্যেকটা ফ্যাক্টরের এগেইনস্টে জানতে চাওয়া হয়েছে। ওই যে জিনিসগুলো আপনি জানালেন সেগুলোকে আমরা যেটা বললেন হ্যাঁ সেটাকে 1 দিলাম, আর যেটা বললেন না সেটাকে 0 দিয়ে ক্যান্সেল করে দিলাম, তখন বাইনারি সিমুলেশনটা হলো। আচ্ছা স্যার, আপনি যে কয়েকটা প্রশ্ন আমি রাখছিলাম, আপনি সবগুলো এক্সপেরিয়েন্স করেছেন রুম থেকে, ইনডোর। ইনডোর। আমরা যদি বিল্ডিং থেকে আউটসাইড থেকে চিন্তা করি, যেমন একজন আছে অ্যানা সুসম্যান, আপনারা এটা ব্রাউজ করবেন, অ্যানা সুসম্যান, উনি ইউকে বেসড কগনিটিভ আর্কিটেকচারের রাইটার আর কি। ওনার কাজ হচ্ছে যে আমরা যখন বাইরে দিক দিয়ে যাই, তখন একটা বিল্ডিং যখন ডিজাইন করি, তখন কিন্তু বিল্ডিং এর প্রত্যেকটা পার্ট আমার চোখে লাগে। আপনি খেয়াল করে দেখবেন যে একটা পার্ট চোখে লাগতেছে, আই ক্যাচিং যেটা বলে। সেটা কেন লাগতেছে? কগনিটিভ সায়েন্সে আর্কিটেকচারে কিভাবে এটাকে ফিল করতেছে ওইটা নিয়ে কাজ করে। তো environmental experience design not based on indoor, but আমি যে ম্যাথোলজিক্যাল ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করছি সেটা টেস্টের দরকার ছিল। আর যেহেতু আমি ইনডোর এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি সব সময়, হেলথ ইস্যু নিয়ে কাজ করি, তো আমার জন্য বেটার ছিল যে ইনডোর এনভায়রনমেন্ট নিয়ে কাজ করা। বাট যারা ধরেন আরবান স্কেলে কাজ করতেছে, তখন কিন্তু তারা আরবান ভাবে ওই জিনিসটা চিন্তা করতে পারে, বাট ফ্রেমওয়ার্কটা এটা ইউজ করতে পারবে এবং এটাকে ডেভেলপ করতে পারবে। স্যার কেন বলছি নট অনলি অ্যাস্থেটিক, যখন পাশাপাশি
ইম্প্যাক্টটা, হ্যাঁ বিল্ডিং থাকলে ইম্প্যাক্টটা বিল্ডিং এর উপর কেমন পড়ছে, হিট জেনারেশন কিভাবে হচ্ছে, ম্যাটেরিয়াল ইম্প্যাক্টটা কিভাবে পড়ছে। এই ক্ষেত্রে আমরা যেটা বলেছি দুটো এলিমেন্টের নাম বলেছি, প্রাইভেসি, আউটডোর কানেক্টিভিটি। আমরা মানে এনভায়রনমেন্টাল ডিজাইন কিন্তু আউটপুটটা সব বিল্ডিং এর ক্ষেত্রে একরকম হবে না। ইভেন ঢাকার জন্য একরকম হতে পারে, চট্টগ্রামের জন্য আলাদা হতে পারে। আমি তো ঢাকা নিয়ে কাজ করেছি, তো ঢাকার ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের কাছে প্রাইভেসি ইস্যুটা অত্যন্ত বেশি ছিল। মেবি এই যে আপনি যে কথাটা বললেন যে দুটো বিল্ডিং পাশাপাশি হওয়ার কারণে প্রাইভেসি, সেফটি, সিকিউরিটি ইস্যুটা তারা বেশি তুলে নিয়ে আসে। এই কারণে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আমরা প্রাইভেসি, আউটডোর কানেক্টিভিটি, সেফটি, সিকিউরিটি তিনটে এলিমেন্টকে দিয়েছিলাম। বাট এটা চিটগাং আবার নাও হতে পারে, চিটগাং এর প্যারামিটার বা অ্যাট্রিবিউটস কিন্তু আবার আলাদা হতে পারে। মানে এটাই মজা আর কি, যে এটা যে এস্টাবলিশ যে না এটাই ফাইনাল, নো, এটা হয়তো আমার কেসটার জন্য ফাইনাল, বাট আপনি যে কনটেক্সটে ডিজাইনটা করছেন এটা ইউজ করলে হয়তো আপনার আউটপুট অন্যটা আসবে। বেসিক্যালি আপনার প্রফেশনালস আমরা আসলে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আপনাদের দায়িত্ব আমাদেরকে এডুকেট করা। কিন্তু আপনারা এই লাইনে আছেন, আপনাদের অসংখ্য কৃতজ্ঞতা, একটা চমৎকার প্রেজেন্টেশন আমরা দেখলাম। এরকম যদি যেহেতু আমরা প্রফেশনাল প্র্যাকটিসেই থাকি, আমাদের পক্ষে আসলে অনেক সময় এত অ্যানালাইসিস বা পড়াশোনা আমাদের পক্ষে হয়ে ওঠে না। আমরা আসলে আপনাদের দিকেই তাকিয়ে থাকি, বিশেষ করে ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমরা আশা করবো ভবিষ্যতে এই ধরনের আরো অনেক ইন্টারেস্টিং প্রেজেন্টেশন নিয়ে আপনারা আমাদেরকে এবং ছোট আমার এই ৭৭ বছর বয়স এবং আর্কিটেকচার কিন্তু এটা আছে আসলে শেখার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই, সেটা আমি আমার সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জিনুর ভাই, আপনি আসলে আমাদের জন্য ইন্সপিরেশন। আপনাকে পেলে আমাদের খুব ভালো লাগে। আশা করবো ভবিষ্যতে আপনি আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন। ধন্যবাদ। আর আপনারা যারা উপস্থিত ছিলেন, আপনাদের উপস্থিতি আসলে আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আমরা চেষ্টা করি এই ধরনের শেষ একটা মিনিট একটু কথা বলতে চাচ্ছিলাম। আসলে এখানে আমার বন্ধু, সহকর্মী বা যাই বলে না কেন, বড় ভাই সবাই আছেন, আমি ভাবে কথা বলি যে কেন জানি মনে হচ্ছে যে অনেকদিন পরে আমি আইডিতে আগে দুইটা প্রেজেন্টেশন আমি দিয়েছিলাম, অনেকদিন পরে আইডিতে প্রেজেন্টেশন দেওয়া হলো। এটা আমার জন্য একটা বড় স্কোপ ছিল। এখানে আমার অনেক স্টুডেন্ট আছে, আমি দেখছি যে আছে, তারা হয়তো এখন প্রফেশনাল এস্টাবলিশ। বিশেষ করে আমি তুহিনকে ধন্যবাদ জানাচ্ছি। ও হচ্ছে নাসর বান্দা, মানে প্রেজেন্টেশন দেওয়া সার্ভে আর কি, এটাই সেবা। তো তুহিন ধন্যবাদ। আমি সেই সাথে আসাদ ভাই, মুরাদ এবং আদর কে ধন্যবাদ জানাচ্ছি যে এরা সবসময় যোগাযোগ করে এবং অ্যাজ এ হেড অফ ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার চুয়েট আমি একটু আসাদ ভাইকে বলবো যে সামনে আমাদের স্টুডেন্ট, এখানে আমার মুরাদের সাথেও কথা হয়েছে যে স্টুডেন্টের জন্য কানেক্টেড হবে তা না, এটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্কিটেকচার স্টুডেন্ট কানেক্ট হতে পারে। এটার জন্য যদি কোনো হেল্প লাগে আইবি, আমাদের ডিপার্টমেন্ট সহযোগিতা করবে। ধন্যবাদ চৌধুরী, আপনার মতামতটা ওয়েল নোটেড। আমরা চেষ্টা করব এই আয়োজনের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। নামিয়ে